সাদা আছে না একটা সাদা। সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনলাইন কেমন আছেন সবাই? সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। চলেন খাতা খুলি, ক্লাস শুরু করি। চলেন, গড় বের করার নিয়ম কি বলেন তো? মোট সংখ্যা, যতগুলো সংখ্যা সবগুলোকে যোগ করে ওই কটা সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলেই গড় পাওয়া যায়। যদি আমরা বলি 1 2 3 4 5, এদের গড় বের করতে হলে এদেরকে যোগ করব, 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 3। তার মানে এদের গড় হচ্ছে গিয়ে 3। তবে যদি সংখ্যাগুলো ধারাবাহিক হয় বা ধারাবাহিক জোড় হয় বা ধারাবাহিক বিজোড় সংখ্যা হয়, কি কি বলছি বলেন তো? না, শুধু প্রথমে বলছি ধারাবাহিক, তারপরে ধারাবাহিক জোড়, এরপরে ধারাবাহিক বিজোড়। এই ধরনের সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে সেক্ষেত্রে গড় হয় সবসময় মধ্যম সংখ্যা। যেমন যে সংখ্যাগুলো আমরা নিছি 1 2 3 4 5, এরা কেমন সংখ্যা? ধারাবাহিক সংখ্যা। এবং সংখ্যা আছে কয়টা? তাহলে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে গড় হবে হচ্ছে গিয়ে মাঝখানের সংখ্যাটা। তাহলে খাতায় লেখেন ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড়, ধারাবাহিক জোড়, অবলিক দিয়ে লেখেন ধারাবাহিক বিজোড়। ধারাবাহিক জোড় ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে মধ্যম সংখ্যা। গড় হবে
গড় হবে মধ্যম সংখ্যা। এগুলো শুধুমাত্র ধারাবাহিক, ধারাবাহিক জোড় এবং ধারাবাহিক বিজোড়, এই কন্ডিশন গুলো ফিল আপ করলে এবং সেই সাথে বিজোড় সংখ্যক সংখ্যা, বিজোড় সংখ্যক সংখ্যা, একটা হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যা আর একটা হচ্ছে বিজোড় সংখ্যক সংখ্যা, একটা হচ্ছে জোড় সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে জোড় সংখ্যক সংখ্যা, দুটোর মধ্যে পার্থক্য আছে। বিজোড় সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যক সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলি? 1 3 5 7 9, এরা হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যা। আর এখানে সংখ্যা আছে কয়টা? তাহলে বিজোড় সংখ্যক সংখ্যা আছে। মোট কতগুলো সংখ্যা আছে এর উপর ডিপেন্ড করবে সেখানে জোড় সংখ্যক আছে নাকি বিজোড় সংখ্যক। যদি 6টা থাকতো, যদি 8টা থাকতো, 12টা থাকলে, 15টা থাকলে, 17টা থাকলে, 57টা থাকলে, 99টা থাকলে, 98টা থাকলে জোড় সংখ্যক। কথা বলতে হবে, হ্যাঁ? তাহলে আমরা কন্ডিশনে কি লিখছি? ধারাবাহিক, অবলিক দিয়ে ধারাবাহিক, তারপরে ধরো বিজোড়। এই তিনটাই একসাথে বলা থাকবে না, তিনটার যে কোনো একটা থাকবে। হয় সংখ্যাগুলো ধারাবাহিক আকারে, না হয় ধারাবাহিক জোড় আকারে, না হয় ধারাবাহিক বিজোড় আকারে থাকবে। এবং সেখানে যদি বিজোড় সংখ্যক সংখ্যা হয় তাহলে আলাদা করে আমাদের কষ্ট করে গড় নির্ণয় করার দরকার নাই, গড় বলে দিব কোনটা? মধ্যম সংখ্যা। যদি আমরা বলি 12 14 16 18 20, এদের গড় কি হবে? কেন 16 হবে? মধ্যম সংখ্যা হইলেই কি মাঝখানেরটা গড় হবে? আমাকে বলেন যে মধ্যম সংখ্যাটাকে কি আমরা সবসময় গড় বলতে পারবো? কন্ডিশন মিলতে হবে। তাহলে এরা কেমন সংখ্যা ছিল? ধারাবাহিক জোড় সংখ্যা ছিল। এবং সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে 5টা। তার মানে এখানে কেমন সংখ্যক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক সংখ্যা আছে। এখানে কেমন সংখ্যক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক সংখ্যা আছে। আমরা কি জোড় সংখ্যক সংখ্যা থাকলে কন্ডিশনে বলছি? আমরা কি বলছি? বিজোড় সংখ্যক। তো এখানে দুটো কন্ডিশন মিলছে, একটা হচ্ছে কি ধারাবাহিক, এই সংখ্যাগুলো হচ্ছে ধারাবাহিক জোড়, আর সংখ্যা যেহেতু 5টা তাহলে তাহলে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাই বলতে পারবো মাঝখানেরটা কি গড়। যদি থাকতো 71 73 75 77 79, কোনটা হবে? গড় কোনটা হবে? 75ই কেন হবে? এরা হচ্ছে ধারাবাহিক, বিজোড় আর বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাই না? আচ্ছা, যদি এখানে আমি 81 নিয়ে এসে পড়তাম তাহলে কি আর মাঝখান বলতে পারতাম? তাহলে এখানে ধারাবাহিক বিজোড় আছে কিন্তু জোড় সংখ্যক সংখ্যা আছে। কেমন সংখ্যক সংখ্যা আছে? জোড় সংখ্যক। তখন যেটা করতে পারবেন, মাঝখানে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করতে পারেন। হুম। যেমন যদি আমরা বলি 1 2 3 4 5 6, এটা তো ধারাবাহিক সংখ্যা, কিন্তু সংখ্যা আছে কয়টা? তাহলে কি আমরা মাঝখানে গড় বলতে পারবো? কারণ এখানে জোড় সংখ্যক চলে আসছে। তখন আমরা কি করতে পারি? মাঝের দুইটা যোগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5। প্রথমটা আর শেষেরটা যোগ করতে পারি, 1+6 ভাগ 2। 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5। অথবা 6টাকেই যোগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 6 5 11 4 15, 15 আর হচ্ছে গিয়ে 5-এ কত? 21। 21কে 6 দ্বারা ভাগ করলেও 3.5 আসবে। তাহলে জোড় সংখ্যক হইলে হয় 6টাকে যোগ করে 6 দ্বারা ভাগ করেন, মানে সবগুলোকে যোগ করে ওই কটা সংখ্যা দ্বারা ভাগ করেন। অথবা মাঝখানের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন। প্রথমটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন। ক্লিয়ার? তাহলে গড় বের করতে হলে আমাদেরকে নর্মাল যে সূত্র সেটা হচ্ছে গিয়ে সবগুলো সংখ্যা যোগ করে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা। আর যদি সেখানে আমরা দেখি যে ধারাবাহিক বা ধারাবাহিক জোড় বা ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে এবং বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে গড় ধরে নিব কোনটা? মধ্যম সংখ্যা বা মাঝখানের সংখ্যাটাই কি হয়ে যাবে? গড় হয়ে যাবে। এবার গড়ের ক্ষেত্রে শুধু এগুলো সবগুলোই ধারাবাহিক, ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়ের ক্ষেত্রে। এখন আমি যদি আপনাকে বলি 5 11 17 19, তারপরে মনে করেন 35, হুম, এখান থেকে আমি কি মাঝখান বলতে পারবো?
ধরেন এখানে বিজোড় সংখ্যক সংখ্যাই আছে, কয়টা সংখ্যা আছে, কয়টা? পাঁচটা আছে। তাহলে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাই বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে কি মাঝখানে একটা গড় হবে? এটা তো ধারাবাহিক না। আর ধরেন এখানে আমি আরো অ্যাড করে দিলাম দুই, এখন জোড় সংখ্যক হয়েছে। জোড় সংখ্যক হয়েছে দেখি কি আমি মাঝখানে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে পারবো? না। তখন আমাকে স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মে আসতে হবে। শুধুমাত্র ধারাবাহিক, ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড় হলে, এবং যদি জোড় সংখ্যক হয়, তখন মাঝখানের দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ, বা প্রথম আর শেষেরটা যোগ করে দুই দ্বারা ভাগ, বা ছয়টাকে যোগ করে, মানে সবগুলোকে যোগ করে ওই কটা সংখ্যা দ্বারা ভাগ। ক্লিয়ার? তবে যদি এরকম ধারাবাহিক না হয়, তাহলে নর্মাল প্রসেসটাই কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে এবার আমরা বলতেছিলাম যে ধরেন দুইটা সংখ্যার গড় আছে হচ্ছে গিয়ে 10। সংখ্যা কয়টা? দুইটা। গড় কত? এখন এদের যদি আমরা মোট বের করতে চাই, বা সমষ্টি বের করতে চাই, বা আমরা যদি যোগফল বের করতে চাই, তাহলে কি করতে হবে? সংখ্যার সাথে গড়টাকে গুণ করে দিতে হবে। কি করে দিতে হবে? গুণ করতে হবে। কথা বলেন না কেন? কি করতে হবে? কখন গুণ করবেন? লেখা আছে আপনার সামনে, লেখা আছে, কথা বলতেছেন না কেন? হ্যাঁ, আবার বলেন। কি করবেন তখন? গুণ কখন করবেন? যদি পাঁচটা সংখ্যার গড় থাকে 80, 5 গুণন কত পাবো? 400 পাবো। গড় মানে সবগুলো সমান হয়ে যাওয়া। ধরেন একটা স্টুডেন্ট পরীক্ষা দিছে তিনটা, তিনটা পরীক্ষায় সে গড়ে 90 করে পাইছে। তার মানে তিনটার প্রত্যেকটাতে সে কত করে পাইছে? 90 করে পাইছে। এখন বাস্তবে প্রত্যেকটা পরীক্ষায় তো আর সে 90 করে পায় নাই, পাইছে? কোথাও কম পাইছে, কোথাও বেশি পাইছে। কিন্তু যখন আপনি গড় করছেন, তখন সবগুলো কি হয়ে গেছে? সমান। গড় মানে সবগুলো কি হয়ে যাওয়া? সমান হয়ে যাওয়া। আসেন আমরা একটু কোশ্চেন আগাই। প্রথম প্রশ্ন দেওয়া ছিল 9, 0, 7, 8 এর গড় কত? এটা আপনারা পারবেন, যোগ করে 4 দ্বারা ভাগ করে দিলেই হবে। 9 যোগ 0 যোগ 7 যোগ 8 যোগ করেন, 4 দ্বারা ভাগ করেন। 9 আর হচ্ছে গিয়ে 7 হয়ে যাবে 16, 16 আর 8 হচ্ছে গিয়ে 24, 24কে 4 দ্বারা ভাগ করলে 6। তাহলে এদের গড় হচ্ছে গিয়ে 6। ক্লিয়ার? হ্যাঁ, ওটার সংখ্যা না। মারুফা, এখন তো আমাদের ব্যাকে যাওয়া সম্ভব না। আমরা প্রায় 15 মিনিট যাবত অনেক কিছু বুঝে ফেলছি। আপনাকে রেকর্ড ক্লাসে আসতে হবে। রেকর্ড ক্লাস, আমাদের ক্লাস শেষ হলে রেকর্ড ক্লাস দেখবেন, হ্যাঁ? আর ক্লাস, ম্যাথ ক্লাস কখনোই লেট করবেন না। ম্যাথ ক্লাস সবসময় শুরু থেকে থাকার চেষ্টা করবেন। আমরা অনেক কিছু পড়ে চলে আসছি, ব্যাক করার সুযোগ নাই, কারণ কোশ্চেন আছে আমাদের হাতে অনেক। আপনি একটু রেকর্ড ক্লাস থেকে আবার দেখবেন, হ্যাঁ? চলেন পরবর্তী প্রশ্ন আগাই। 4 দিয়ে কেন ভাগ হবে? কারণ এখানে সংখ্যা চারটাই, যে এখানে দেখেন বলা আছে যে এই 4টি ঝুড়িতে যথাক্রমে 3, 0, 4 ও 5টি করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি করে কমলা আছে? তাহলে 3 যোগ 0 যোগ 4 যোগ 5, তাহলে এখানে ঝুড়ি কয়টা? চারটা। তাহলে 4 দ্বারা ভাগ। যতগুলো সংখ্যা সবগুলোকে যোগ করে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ। তো সংখ্যা ছিল কয়টা? 3, 0, 4, 5। এখানে সংখ্যা আছে কয়টা? চারটা। 4 দ্বারা ভাগ, তাহলে 5, 4, 9 আর 3 12, 12কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 আসবে। তাহলে এখানে গড় হচ্ছে গিয়ে 3, প্রত্যেক জুড়িতে গড়ে 3টি করে আছে। বলেন, এটা বলেন। অ্যান্সার বলেন। করার প্রয়োজন নাই মনে হয়। কেন 77? হ্যাঁ বলেন। এগুলো ধারাবাহিক কেমন সংখ্যা? না, ধারাবাহিক বিজোড় সংখ্যা। এবং সংখ্যা আছে কয়টা? তাহলে ধারাবাহিক বিজোড় এবং বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে গড় হবে কোনটা? মাঝখানেরটা। ফাইন। তাহলে কন্ডিশন গুলো কাজে লাগছে। এটা মনে রাখবেন, এটা খুব দরকারি জিনিস। 4, 6, 7 এবং এক্স এর গড় মান 5.5 হলে এক্স এর মান কত? ওকে। তাহলে আমাদেরকে বলতেছে 4, 6, 7 আর হচ্ছে গিয়ে এক্স সংখ্যা কয়টা? এদের গড় নির্ণয় করতে হলে আমরা কি করব? এই চারটাকে যোগ করব। যোগ করে কি করব? 4 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? গড় পাওয়া যাবে। আর গড় কত বলা আছে? 5.5। তাহলে এখানে লেখা যায় 5.5।
তাহলে 6 4 10 আর 7 17 যোগ এক্স সমান সমান 5.5 আর 4 গুণ করলে হচ্ছে গিয়ে 22। এবার এক্স এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, এক্স কে রেখে দিই, 22 থেকে 17 বাদ, তাহলে পাবো কত? 5। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 5। ক্লিয়ার না? অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবেন। আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন, 4 6 7 এবং এক্স এদের গড় মান বলা ছিল, গড়। আমরা একটু আগে পড়ে আসছি যে কোনো মানে গড় বের করতে হলে সংখ্যাগুলোকে যোগ করতে হয়, ওই কটা সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তো এখানে সংখ্যা ছিল 4টা, তাদেরকে আমরা যোগ করছি, 4 দ্বারা ভাগ করে দিছি, ভাগ করলে আমরা যেটা পাবো গড় পাবো। আর গড় হচ্ছে এখানে প্রশ্নে বলাই ছিল 5.5, তো ইকুয়াল 5.5 লিখছি আমরা। 6 4 10, 10 আর 7 17, 17 যোগ এখানে আমরা এক্স পাইছি, তাহলে এক্স লিখে দিছি। এই 4-এর সাথে এই 5.5 গুণ করা হয়েছে, গুণ করলে পাওয়া যায় 22। 17 যোগ আকারে ছিল, এই পাশে চলে গেছে, বিয়োগ হয়ে গেছে, 22 থেকে 17 বাদ দিলে আমরা পাবো 5। এক্স এর ভ্যালু আমরা পেলাম 5। আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে আগাবো। বলতেছে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান। যদিও প্রশ্ন দেখে বলা যায়, তারপরে আমি একটু প্রথমেই ডিটেলসটা বলি। খেয়াল করেন, আমরা একটু আগে যে কন্ডিশন পড়ছি, ওই কন্ডিশনে এটা মুখোমুখি সলভ করা যায়। 6 8 10 এটা কি ধারাবাহিক না? ধারাবাহিক জোড় সংখ্যা, সংখ্যা আছে কয়টা? তাহলে বিজোড় সংখ্যক আছে, তাহলে গড় কোনটা? তো প্রশ্ন বলছে এই তিনটার গাণিতিক গড় এবং 7 8 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান। ইট মিনস 6 8 10 এবং 7 9 আর কার গাণিতিক গড় কি হবে? সমান হবে। তো এদের গড় কত আসছে? তো এদের গড় যদি নামান 8, তাহলে এর গড়ও কত নামাইতে হবে? তাহলে কত হবে বলেন তো? ওখানে 8ই হবে। না, আমি কাজে আসছি, আগামীকাল করে। আসেন, যাই হোক, এটা আমি একটু ডিটেলস বলে দিচ্ছি, খেয়াল করেন। যারা এইভাবে অনেকে বুঝবেন না, ডিটেলসটা খেয়াল করেন। 6 8 10 এদের গড় যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। এদের গড় আর 7 9 এবং কোন সংখ্যা, কোন সংখ্যা জানি না, কি ধরে নেই? এক্স ধরে নেই। এদের গড়ও কি হবে? সমান। তো এদের গড় নির্ণয় করতে হলে তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ। এবার খেয়াল করি, আমরা দুই পাশেই 3 আছে, তাই না? মাঝখানে কি আছে? ইকুয়াল আছে। তো এই দুইটা 3 কি করে দিতে পারি? কেটে দিতে পারি। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 24, আর এখানে পাচ্ছি 16, প্লাস কি এক্স। তাহলে 24 থেকে 16 বাদ দিয়ে দিই, এ পাশে যেহেতু 16 প্লাস আকারে ছিল, তাহলে এক্স ইকুয়াল কত? 8। এই হচ্ছে গিয়ে অ্যান্সার। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। চলেন পরবর্তী কোশ্চেন আগে। এক্স ও ওয়াই এর মানের গড় হচ্ছে গিয়ে 9। এক্স আর ওয়াই মিলে কয়টা সংখ্যা বলেন তো? তো এই দুইটা সংখ্যার গড় যদি 9 হয়, দুইটা সংখ্যার মোট কত হবে? 18 হবে। তা এখন তাহলে ডিরেক্টলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত বলা যায়? 18 বলা যায়। হুম। যদি কেউ না বুঝে থাকেন, তাহলে এইভাবে খেয়াল করেন, এক্স এবং ওয়াই এর গড়, এক্স এবং ওয়াই এর গড় মানে এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এটা সমান সমান কত বলা আছে? 9 বলা আছে। তো এইখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, 9 দুগুণ কত পেয়ে গেলাম। আর বলতেছে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 12। তাহলে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কি এক্স ওয়াই জেড এর মানের গড়। তাহলে এদের গড় যদি জানতে চাওয়া হয়, তাহলে এদেরকে যোগ করে কত দ্বারা ভাগ? 3 দ্বারা ভাগ। এক্স এবং ওয়াই এর যোগফল হচ্ছে গিয়ে 18, জেড হচ্ছে গিয়ে 12, যোগ করি 3 দ্বারা ভাগ করি 30, 30কে 3 দ্বারা ভাগ করলে তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 10। আচ্ছা, অনলাইন দ্রুত কমেন্ট করতে হবে ক্লিয়ার কিনা।
আচ্ছা, আরেকবার বলতে হবে। এক্স এবং ওয়াই এর মানের গড় যেহেতু নয়, তাহলে এক্স এবং ওয়াই কে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে গড়, আর এই গড় বলা আছে 9। এক্স প্লাস ওয়াই আমরা রেখে দিলাম, 9-এর সাথে এই 2 গুণ করলে আমরা পেলাম 18, তার মানে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 18। জেড ইকুয়াল 12 প্রশ্নেই বলা আছে, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এক্স ওয়াই জেড এর মানের গড়। এদের গড় বের করতে হলে এদেরকে যোগ করে 3 দ্বারা ভাগ। এক্স এবং ওয়াই এর যোগফল আমরা এখানে 18 পাইছি, জেড 12 প্রশ্নেই বলা আছে 18 আর 12 যোগ করলে হয় 30। 30-কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 10। পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। এখানে একটু কারেকশন হবে, এটা পি হবে, হ্যাঁ। পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে গিয়ে এম, এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন, সবগুলো সংখ্যার গড় কত? পি সংখ্যক সংখ্যার গড় কত বলা আছে? তাহলে মোট বের করতে হলে আমরা কি করি? গড়ের ক্ষেত্রে মোট বের করতে হলে গুণ করতে হয়, সোজা কথা। কি করতে হয়? গড়ের ক্ষেত্রে মোট বের করতে হলে কি করতে হবে? কথা বলেন না কেন, বুঝলাম না। হ্যাঁ, জোরে কথা বলেন। আর কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে গিয়ে, তাহলে এদের মোট বের করতে হলে গুণ করব, তাহলে কিউ ইন্টু এন সমান সমান কিউ এন। প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? গড় বের করতে হলে এখন আমরা কি করি? যোগ করে কি দ্বারা ভাগ করি? তাহলে যোগ করব হচ্ছে কাকে কাকে? পিএম প্লাস কিউএন। সবগুলো সংখ্যার যোগ করে ওই কটা সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে সবগুলো সংখ্যার যোগফল যদি আমরা বের করি, তাহলে পি সংখ্যক সংখ্যার যোগফল পাইছি কি, আর কিউ সংখ্যক সংখ্যার যোগফল পাইছি কিউএন। তাহলে পিএম প্লাস কিউএন ডিভাইডেড বাই পি প্লাস কিউ হবে না টু হবে? পি প্লাস কিউ, কিউ হবে, পি প্লাস কিউ হবে। এইখানে অনেকে টু অ্যান্সার করে, এই শুনে নেই, অনেক অপশনে আসে। এইখানে অনেক সময় দেখবেন আপনি পিএম প্লাস কিউএন ডিভাইডেড বাই টু থাকতে পারে, ঠিক আছে। অনেকে এই টু থাকলে পি এম প্লাস কিউ এন ডিভাইডেড বাই কি থাকে, টু থাকে, তো অনেকে এইটা অ্যান্সার করে আসে। দুই কেন অ্যান্সার করে? পি আর কিউ মিলে চিন্তা করে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। অ্যাকচুয়ালি এখানে দুইটা সংখ্যা না, পি সংখ্যক বলছে। ওই যে আমরা একটু আগে বলছি না বিজোড় সংখ্যক সংখ্যা। বিজোড় সংখ্যক সংখ্যা বলতে সেখানে কি আমরা একটা সংখ্যা পাইছি? একাধিক পাইছি, তাই না? তাহলে এখানে পি সংখ্যক যেহেতু বলছে, তার মানে পি একটা সংখ্যা না, এখানে একাধিক আছে। কিউ সংখ্যক, তার মানে এখানে একাধিক আছে। এই কারণে এখানে দুই বলা যাবে না, যে পি একটা সংখ্যা কিউ একটা সংখ্যা, এরকম না। না, ভুল হবে। টু দিনে কেন রাইট হবে? এখানে সংখ্যা কি দুইটা? এখানে সংখ্যা পি সংখ্যক বলছে, পি সংখ্যক, আর বলছে কি কিউ সংখ্যক। তাহলে ওই যে একটু আগে এটাই আপনার মাত্র বুঝাইতেছিলাম, যে বিজোড় সংখ্যক বলছিলাম একটু আগে। তিনটা সংখ্যা ছিল, তার মানে কি সংখ্যক আছে? বিজোড় সংখ্যক। পাঁচটা সংখ্যা আছে, বিজোড় সংখ্যক, তাই না? তো সংখ্যক যখন বলে দিছে, তার মানে এখানে একাধিক সংখ্যা আছে। তো এখানে পি একটা কিউ একটা মিলে দুইটা, এরকম বলা যাবে না। তো এখানে যদি 2 দ্বারা আমরা অ্যান্সার করি, তাহলে অ্যান্সার কি আসবে? ভুল আসবে। ঠিক আছে। এর জন্য লিখতে হবে কি, পি প্লাস কিউ। খেয়াল করেন, আমি যদি আরেকটু অন্যভাবে আপনাকে বলি, ধরেন যে দুইটা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 10, তাহলে আপনি কি করতেন? 2 গুণ 10 কত লিখতেন? 20 লিখতেন। আর যদি বলতাম তিনটা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 10, তাহলে কি করতেন? 30 লিখতেন। এখন যদি এই সবগুলোর গড় জানতে চাইতাম, তাহলে আপনি কি করতেন? 20 যোগ 30 ডিভাইডেড বাই 2 লিখতেন। কত লিখতেন? 2 আর 3 যোগ করে কত লিখতেন? 2 যোগ 3 লিখতেন। তো এইখানে কেন 2 লিখলেন না? এখানে লিখলেন না কারণ আপনাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে দুইটি, এখানে বলছে কি তিনটি। ওই রকম ভাবে এখানে পি সংখ্যক, কিউ সংখ্যক, এর জন্য এখানে 2 লেখা যাবে না, পি প্লাস কি লিখতে হবে? কিউ লিখতে হবে।
এখানে যেমন আপনি এই দুইটি সংখ্যা তিনটি সংখ্যা আলাদা আলাদা করে কি করছেন, যোগ দেখাইছেন। এখানে তাহলে পি এবং কিউ কে আলাদা আলাদা করে কি দেখাই দিতে হবে, যোগ দেখাইতে। বুঝতে পারছি? ক্লিয়ার এবার? ওকে, অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। ওকে। 10টি সংখ্যার যোগফল 462। তাদের প্রথম চারটির গড় 52 এবং শেষ পাঁচটির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? এটা পারা উচিত আপনাদের। সংখ্যা আছে কয়টা? 10টা সংখ্যার গড় বলছে নাকি যোগফল বলছে? একটা হচ্ছে 10টা সংখ্যার গড় আর একটা হচ্ছে 10টা সংখ্যার যোগফল। তো এই কোশ্চেন আপনার কাছে দুই রকম ভাবে আসবে। যদি বলা হয় 10টি সংখ্যার 10টি সংখ্যার গড় 46.2, এরকম ভাবেও আপনার কাছে বলতে পারে। আবার সরাসরি বলেও দিতে পারে 10টি সংখ্যার যোগফল 462। এই যে প্রথম লাইনটা এই কোশ্চেনের, এটা এই দুই রকম ভাবে আপনার কাছে আসতে পারে। যোগফল যেহেতু আসছে, তার মানে আপনার এখানে আর গুণ করার প্রয়োজন নাই। যদি আপনার কাছে এমন আসতো 10টি সংখ্যার গড়, তাহলে আপনাকে কি করতে হইতো, 10-এর সাথে এই 46.2 গুণ করে 462 বানিয়ে নিতে হইতো। ঠিক আছে? তো দুইটা পার্থক্য আছে এখানে, খেয়াল করতে হবে। প্রশ্নে গড় বলছে নাকি ডিরেক্ট যোগফল বলছে। অনেকে যোগফল বলার পরেও ওই যে গড় শব্দটা লেখা দেখার পরে করে যে 10 × 462 দিয়ে 4610 যোগফল বের করে, কিন্তু যোগফল অলরেডি প্রশ্নে বলা আছে। তো যোগফলটা আমি বের করব কখন, যখন 10টি সংখ্যার গড় বলবে। কিন্তু যদি 10টি সংখ্যার যোগফল বলেই দেয়, তাহলে কি আর এক্সট্রা গুণ করার দরকার আছে? নাই। তাহলে এতটুকু জিনিস খেয়াল রাখেন। তা 10টি সংখ্যার যোগফল তো আমাকে প্রশ্নে বলেই দিছে কত, 462। এই 10টার মধ্যে প্রথম চারটার গড় বলছে হচ্ছে গিয়ে 52। তাহলে প্রথম চারটার মোট বের করতে হলে 4 এবং 52 গুণ করব, তাহলে 208। আর শেষ পাঁচটার গড় বলছে হচ্ছে গিয়ে 38, তাই না? হ্যাঁ, তাহলে 190। তাহলে প্রথম চারটার মোট বের করতে হলে এই চারটি সংখ্যার সাথে তাদের গড় গুণ করলাম। আর শেষ পাঁচটার মোট বের করতে হলে শেষ পাঁচটার সাথে তার গড় গুণ করলাম। তাহলে এখান থেকে সংখ্যা পেলাম 4 আর 5 মিলে কত, 9টি। এই 9টা সংখ্যার যোগফল পাবো কত, 398। তাহলে আমার কাছে প্রশ্নে পঞ্চম সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে। 10টা থেকে 9টার যোগফল বাদ দিয়ে দিই, 398 বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে 4, 9 কে 10, 6। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 64, 64। ক্লিয়ার কিনা বলেন অনলাইন? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে 462। এই যে আমরা এখানে 10টা সংখ্যার যোগফল যেহেতু পাইছি, তাই ডিরেক্টলি লিখে দিছি 10টা সংখ্যার যোগফল 462। এই 10টার মধ্যে প্রথম চারটা, এদের যোগফল বলা নাই, গড় বলা ছিল। তাই আমরা প্রথমেই এই চারটার যোগফল বের করছি। যোগফল বের করতে হলে গুণ করতে হয়। তাহলে 4-এর সাথে 52 গুণ করলাম, তাহলে প্রথম চারটার যোগফল পেলাম। এবং শেষ পাঁচটারও গড় বলা ছিল, যোগফল বলা ছিল না। যোগফল বের করার জন্য আবার শেষ পাঁচটা সংখ্যার সাথে এদের গড় গুণ করছি, গুণ করে এদের যোগফল পাইছি। তাহলে প্রথম চারটা আর শেষ পাঁচটা মিলে সংখ্যা হচ্ছে মোট 9টা। এই সংখ্যাগুলোকে গুণ করে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 398। তাহলে মোট 9টা সংখ্যার যোগফল হচ্ছে 398। আর প্রশ্নের শুরুতে বলা ছিল সংখ্যা 10টা। তো 10-এর থেকে যদি আমি 9টা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আমার পঞ্চম সংখ্যা চলে আসবে 64। 10টার যোগফল থেকে 9টার যোগফল বাদ দিয়ে দিছি, তাহলে পঞ্চম সংখ্যা চলে আসবে। প্রথমটা চাওয়া হইলে আপনাকে কন্ডিশন চেঞ্জ করে দিতে হবে। প্রশ্নের মানে কোশ্চেনের কথা চেঞ্জ করে দিতে হবে। ওইভাবে করে কোশ্চেন সেট আপ দিতে হবে। এই এই সেম কোশ্চেনে প্রথম সংখ্যাটা বের করা সম্ভব না। তাহলে আপনাকে এখান থেকে কি করতে হবে, যে 2 থেকে নিয়ে
9 নম্বর সংখ্যা পর্যন্ত গড় এত, তাহলে আপনার প্রথমটা বের বের হয়ে আসবে। অথবা 2 থেকে নিয়ে 5 নম্বর পর্যন্ত এত, 5 থেকে নিয়ে 10 পর্যন্ত এত, তাহলে প্রথমটা আসবে। এরকম করতে হবে, কন্ডিশন চেঞ্জ করে ফেলতে হবে। তিনটি সংখ্যার গড় 6, তাহলে মোট কত আসবে? 18 আসবে। তো গুণ করে দিলে টোটাল পেয়ে যাব। ওই তিনটি সংখ্যা সহ, মানে এই আগের এই তিনটা সংখ্যা সহ 4টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে এই তিনটা সহ, কিন্তু এই তিনটা বাদে না। তাহলে 4টার গড় হচ্ছে কত? 8, 4 8 32। চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান, তো 4টা সংখ্যার মোট হচ্ছে 32, 3টা সংখ্যার মোট হচ্ছে গিয়ে 18। তাহলে অবশিষ্ট চতুর্থ যে সংখ্যাটা এসে যোগ হয়েছে, সেই সংখ্যাটা কত? 14। সেই সংখ্যাটা হচ্ছে 14। আবার বলতেছি, তিনটা সংখ্যা ছিল যাদের গড় 6, এই তিনটা সংখ্যার গড় যদি 6 হয়, মোট হচ্ছে কত? 18। এই তিনটা সংখ্যা সহ 4টি সংখ্যা, এই তিনটা সংখ্যা সহ 4টি সংখ্যা মতে এই তিনটার সাথে আরো 4টা যোগ হয় নাই, এই তিনটার সাথে আরেকটা যোগ হয়ে মোট হয়েছে 4টা সংখ্যা। এই 4টা সংখ্যার গড় হচ্ছে কত? 8। তাহলে 4 8 কত? 32। তো 4টা সংখ্যার মোট 32, আর তিনটা সংখ্যার মোট হচ্ছে 18। বিয়োগ করে দিলে আমি পাবো কোনটা? চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যা 14, কিন্তু জানতে চাওয়া হয়েছে এটার অর্ধেক। তো অর্ধেক মানে হচ্ছে দুই, হাফ দ্বারা ভাগ করতে পারি, বা 14কে 2 দ্বারাও ভাগ করতে পারি, অর্ধেক যেহেতু। তাহলে কত পাবো? 7 পাবো। অ্যান্সার 7। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। হুম, কোনটা বুঝেন নাই? এটা না এটা? 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 এইটা? আমি আবার শুরু থেকে বলতেছি, খেয়াল করেন, হ্যাঁ। তিনটা সংখ্যার গড় বলেই দেওয়া আছে কত? 6। তা তিনটা সংখ্যার মোট বের করতে হলে কি করতে হবে? 3-এর সাথে 6 গুণ করতে হবে। তা বলছে ওই তিনটা সহ মোট 4টি, ওই তিনটা সহ মোট 4টি, ওই তিনটা সংখ্যার সাথে আরো 4টা সংখ্যা আসে নাই, একটা আসছে। তাহলে 3-এর সাথে আর একটা আসে, তাহলে মোট হয়েছে কয়টা? 4টা। তা 4টার গড় কত বলা আছে? 8। তাহলে এই যে 4 × 8, তাহলে 4 8 কত? 32। তো 4টার যোগফল থেকে আপনি যখন 3টার যোগফল বাদ দিয়ে দিবেন, তখন গিয়ে আপনি নতুন সংখ্যাটা পাবেন। নতুন সংখ্যাটা কত আসছে? 14। এটার অর্ধেক জানতে চাইছে, তো 14-র অর্ধেক হচ্ছে 7। 14 যে আসছে এটা নতুন সংখ্যাটা, নতুন সংখ্যাটা মানে কোন সংখ্যাটা? চতুর্থ সংখ্যা। ক্লিয়ার? শুনেন, এটা এখন সমস্যা মনে হচ্ছে না। এই কোশ্চেনটাই 3 এবং 4 যোগ করে 7, 7 8 56 দিয়ে ম্যাক্সিমাম সলিউশন দিয়ে আসবে। সবাই মনে করবে 3টি সংখ্যা সহ 4টি সংখ্যা। মোট যে বলছে, এই যে মোট লেখা আছে, এই মোট লেখাটাই কি যেন বলছিলেন আপনি ওই দিন, একটা বাংলা কঠিন শব্দ বলছিলেন, হ্যাঁ কি যেন একটা বলছিলেন, উজ্জ, কি বললো, কি যেন বলছিলেন? অনুজ্জ না? আচ্ছা, ওইটাই অনুজ্জ থেকে যাবে। হুম, হ্যাঁ, অনুজ্জ, অনুজ্জ, হ্যাঁ। তো হ্যাঁ, তো আসেন, এই যে মোট লেখা আছে এইটাই অনেকে ওভারলুক করে চলে যাবে। আমি ইংলিশে বললাম, হ্যাঁ। ঠিক আছে, অনুজ্জ, হ্যাঁ। সুন্দর শব্দ ছিল। হুম, হ্যাঁ হ্যাঁ, মানে যায় যায় না, হ্যাঁ, দেখতেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা ওই তিনটি বলতে স্যার, 4 যোগ 3 7টি না, না, এই যে এই যে আমি আপনাদের বলতেছিলাম যে এইটাই সবাই ভুল করে আসবে। হ্যাঁ, আচ্ছা। 4 বিয়োগ কেন হলো? হ্যাঁ, 4 কি বিয়োগ কেন হলো? বিয়োগ কেন হলো? আরে ভাই, আপনারা কই থাকেন? অনলাইনে যারা আছেন কই থাকেন? কথা বোঝেন না কেন? এক কথা তো আমি কয়েকবার বলে ফেলছি। 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যা ভাই। এই 3টি সংখ্যার সাথে আরো 4টি সংখ্যা একরকম, আর 3টি সংখ্যা সহ মোট 4টি একরকম। 3টি সংখ্যার সাথে আরো 4টি সংখ্যা, তার মানে কি 3টা সংখ্যা আছে, আরো 4টা সংখ্যা আমি আনছি, তাহলে 3 আর 4 যোগ করলে 7টা। আর এই 3টি সংখ্যা সহ মোট 4টি, তাই না? তো 3টা সংখ্যারে নিয়ে হচ্ছে মোট কয়টা সংখ্যা, তার মানে আমি আর কয়টা আনছি? এটা স্পষ্ট বুঝে যেতেছে, মোট 4টি। দুই কত থেকে আসলে আমি বুঝিনি, আচ্ছা। তাহলে আগে বুঝেন যে 3টি সংখ্যা সহ মোট 4টি, এটা বুঝছেন কিনা বলেন?
হ্যাঁ, তো চারটে সংখ্যার গড় কত বলছে? 8। তো এদের মোট বের করতে হবে আগে। তো 4 × 8 কত আসতেছে? 32। এবার যদি আমি চতুর্থ সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে চারটা সংখ্যার যে যোগফল, সেই যোগফল থেকে তিনটা সংখ্যার যোগফল কি করতে হবে? আগে বাদ দিতে হবে। তাহলে 32 থেকে আমি 18 বাদ দিলাম, বাদ দিলে আমি কোন সংখ্যাটা পেলাম? চতুর্থ সংখ্যাটা পেলাম। তো চতুর্থ সংখ্যাটার কি জানতে চাইছে? অর্ধেক। তো অর্ধেক মানে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা, অথবা 14। 14 × 1/2 করেন, তাও হয়। চলেন, কোন এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30°C, কোন এক স্থানে সপ্তাহ, সপ্তাহ বলতে 7 দিনের, 7 দিনের তাপমাত্রা যদি হচ্ছে গিয়ে 30 করে হয়, তাহলে টোটাল কত? 210। প্রথম 3 দিনে গড় তাপমাত্রা 28, প্রথম 3 দিনের গড় তাপমাত্রা যদি 28 হয়, তাহলে হচ্ছে গিয়ে 3×8 = 24, 84। আর শেষ 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 29, শেষ 3 দিনে হচ্ছে গিয়ে 29, তাহলে 3×7 = 87। তাহলে এখানে 3 আর 3 মিলে মোট কয়দিন? এই 6 দিনে মোট কত চলে আসছে? 171°C হয়ে গেছে। হুম। প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে? চতুর্থ দিন। দেখেন, 7 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 210। এর মধ্যে আমি কয় দিনের পাইছি? বাদ দিয়ে দেই। 6 দিনের মোট পাইছি 171, বাদ দিয়ে দিই। বাদ দিলেই চতুর্থ দিন পাবো। চতুর্থ দিন তাহলে কত আসতেছে? 9, 7 আর 8, 3, 39°C। এই যে গ নাম্বার অ্যান্সার। হুম। অনলাইন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করতে হবে। আপনারা ক্লিয়ার? আচ্ছা, এটা আপনারা করে নেবেন, হ্যাঁ? ঠিক আছে। লাগবে? পারবেন? একজন শ্রমিক প্রতিদিন 5 ঘন্টা, প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে। আচ্ছা, প্রথম 8 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় 10 টাকা করে চার্জ করে, তাহলে টোটাল কত হয়? 80 টাকা। একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে চার্জ করে। আচ্ছা, প্রতিদিন কত ঘন্টা কাজ করে? আর প্রতি ঘন্টায় কয় টাকা করে নেয়? তাহলে 8-এর সাথে 10 গুণ করলে আমি 8 ঘন্টায় টোটাল কয় টাকা নেয় তা পেয়ে যাচ্ছি। পরবর্তী সময়ের জন্য ঘন্টায় কত টাকা? এই 8 ঘন্টার পরে যদি যদি সে আরো এক্সট্রা 1 ঘন্টা কাজ করে, তাহলে তার জন্য নেয় 15 টাকা। দৈনিক 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? তো প্রথম 8 ঘন্টায় তো 10 টাকা করে নেয়, তাহলে 80 টাকা হয়। আর 8 ঘন্টার অতিরিক্ত আর কত ঘন্টা করে? দৈনিক 10 ঘন্টা। প্রথম 8 ঘন্টায় হচ্ছে কত? 10 টাকা। 8 ঘন্টার পরে অতিরিক্ত সে এখানে করছে কত ঘন্টা? 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় কত টাকা? 15 টাকা। তাহলে আসতেছে কত? 30 টাকা। তাহলে এখানে টোটাল টাকা দাঁড়াচ্ছে 110। আর টোটাল সময় হচ্ছে গিয়ে কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে গড় বের করতে হলে কি করতে হবে? 110কে এই 10 দ্বারা ভাগ। তাহলে প্রতি ঘন্টায় সে পায় কত টাকা? 11 টাকা করে পায়। হুম। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। আপনারা ক্লিয়ার? কি আছে এরপরে? করেন, এটা ট্রাই করেন। এটা পারা উচিত আপনাদের। এটা চেষ্টা করেন সবাই।
হুম, কত আসছে? 43 আসছে। সবার হয় নাই? কি ক্যালকুলেটর ইউজ করতেছেন? আবার আবার বলতেছে গুণ করছি। এতদিন ধরে প্রিপারেশন নিয়ে যদি ক্যালকুলেটর এখন ইউজ করতে হয়? হ্যাঁ, কত দিনের মান বলা আছে? 12 দিনে কত টাকা আয় করছে? 504 টাকা। প্রথম 4 দিন গড় আয় 40। তাহলে টোটাল কত? আর কি বলছে? বাকি দিনের কথা জানতে চেয়েছে। তো 4 দিনের যদি কত হয়, 160 হয়। বাকি থাকে কয় দিন? এই 8 দিনের কত হয়? 4, 344। তো 344-কে 8 দ্বারা ভাগ করে দিলেই তো হয়। কত আসতেছে? 4 8 32, 3 8 24, 43 হয়ে গেল তো। অনেক কঠিন ছিল। হ্যাঁ, অনলাইন ক্লিয়ার কিনা বলেন। হুম, এই প্রশ্ন আবার ভুল হয়েছে। হ্যাঁ, কি করছেন? আমি আপনারা বলছিলাম যে ওই যে 10টি সংখ্যার যোগফল আর 10টি সংখ্যার গড় না বুঝে বলছিলাম। যোগ ভাগ কখন করবেন? আচ্ছা, বেসিক্যালি গুণ কখন করবেন? যখন গড় বলা থাকবে, গড়ের থেকে মোট বের করার জন্য গুণ করবেন। আচ্ছা, এরপরে যদি দেখেন আলাদা আলাদা করে বলা আছে যে প্রথম দুইটা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 10, তাহলে 20, মোট মোট বের করলেন, এর জন্য গুণ করলেন। আবার শেষ পাঁচটা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 12, তাহলে এদের মোট বের করার জন্য গুণ করলেন। এবার যদি বলা হয় সবগুলো সংখ্যার মোট কত, তাহলে সবগুলো সংখ্যা এখানে আসতেছে কত? 5 আর 2 7, এদের মোট হচ্ছে গিয়ে কত? 80। এই করলেন যোগ। আর ভাগ যদি বলে এখন এই 7টা সংখ্যার গড় বের করেন, তাহলে 7টা সংখ্যার গড় বের করার জন্য এই 80-কে 7 দ্বারা ভাগ করবেন। হুম, 7টি সংখ্যার মোট 80, মোট যদি জানতে চাই। চলেন আগাই। হুম, একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান। তাহলে প্রতিটা উইকেট নেওয়ার জন্য সে গড়ে কত করে রান দিছে? 14 রান দিছে। তাহলে 12টা উইকেট নিছে, প্রতি উইকেটের জন্য যদি 14 রান দেয়, তাহলে 12-র সাথে 14 গুণ করলে পাবো এই 12টা উইকেট নিতে সে মোট কত রান দিছে। তাহলে 140 আর হচ্ছে গিয়ে 28, 168 রান দিছে। উইকেট নিছে 12টা, আর এই 12টা উইকেট নেওয়ার জন্য প্রতি উইকেটে সে 14 করে রান দিছে। তাহলে এই দুটোকে গুণ করলে মোট কত রান দিছে এটা পাওয়া যাবে। এরপরে পরবর্তী খেলায় সে আবার গড়ে 6 রান দিয়ে 4টি উইকেট পাইছে, এরপরে আরো 4টা উইকেট পাইছে, গড়ে 6 রান দিয়ে গুণ করে দিলাম, তাহলে আবার মোট পেয়ে যাচ্ছি কত? 24। তাহলে এখন টোটাল উইকেট হয়েছে কয়টা? 12 আর 4 মিলে 16টা উইকেট হয়েছে। 16 উইকেট। আর এই 16 উইকেট নিতে সে রান দিছে কত? মোট রান দিছে কত? 8 4 12-র 2, হাত থাকে 1, 6 2 8 আর 1 9, 192 রান দিছে, তাই না? এখন যদি জানতে চাওয়া হইতো 16টা উইকেট নিতে সে মোট কত রান দিছে, তাহলে অ্যান্সার দিতাম 192। কিন্তু জানতে চাওয়া হয়েছে উইকেট প্রতি গড় রান। তাহলে 192-কে আমি কি করব? 16 দ্বারা ভাগ করবো। তাহলে 16 1 কে 16, হাতে থাকে 3, 3 আর 2 32, 16 2 32, তাহলে গড়ে সে রান দিছে 12 রান করে। এই হচ্ছে অ্যান্সার। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করতে হবে। আপনাদের বুঝতে সমস্যা আছে? বড় স্যার, এই তো তাকাই আছেন আপনি। হ্যাঁ,
আপনি বুঝছেন এটা? হ্যাঁ, না অনজ্য আছে আপনার? আরেকবার বলতে হবে, খেয়াল করেন। ভালোভাবে বুঝেন, এরপরে কিন্তু করতে দিবা আমি। একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টা উইকেট পাইছে, মানে প্রতিটা উইকেট নেওয়ার জন্য সে গড়ে কত করে রান দিছে? 14 রান। তাহলে উইকেট নিছে 12টা, আর গড়ে রান দিছে হচ্ছে গিয়ে 14। তো 12টা উইকেট নিতে মোট কত রান দিছে, মোট বের করার জন্য আমরা কি করি? গুণ করি, 12 সাথে 14 গুণ করলাম, মোট রান পেয়ে গেলাম 168। এরপরে সে আবার 4টা উইকেট নিছে, প্রতি উইকেটের জন্য সে 6 রান করে দিছে। তো 4-এর সাথে 6 গুণ করলে আবার এই 4টা উইকেট নিলে মোট কত রান দিছে তা পেয়ে যাবো, 24 রান। তাহলে উইকেট হলো 12 আর 4 মিলে 16টা, আর রান হলো গিয়ে 192। তো 192কে এখন এই 16 দ্বারা ভাগ করলে গড় রান পেয়ে যাবো। এই যে 192 ভাগ 16, গড় রান 12। পরবর্তী প্রশ্ন আপনার সলভ করে অ্যান্সার দেন দ্রুত। করছেন? হুম। 14 আসছে। রান হবে, রনা লিখছে, হ্যাঁ। নূরশান নূর, আপনার ইকুয়েশন দিছেন 196/22 সমান সমান দিছেন 14। এটা হইলো কিভাবে? হ্যাঁ, 196কে 22 দ্বারা ভাগ করে 14 আনলেন কিভাবে? হুম, আগের কোশ্চেনটার মতোই কোশ্চেন, শুধু এখানে কি চেঞ্জ আছে? সংখ্যা চেঞ্জ করে দিছে। একজন বোলার গড়ে 18 রান দিছে, দিয়ে 10টা উইকেট পাইছে, তো উইকেট পাইছে 10টা, প্রতি উইকেটের জন্য রান দিছে 18, তাহলে মোট রান হচ্ছে কি 180। এরপরে পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে আবার 4টা উইকেট পাইছে, তাহলে পরবর্তী ইনিংসে আবার উইকেট পাইছে 4টা, প্রতি উইকেটে 4 রান করে দিছে, তাহলে পাইছে টোটাল, টোটাল টোটাল রান দিছে হচ্ছে 16। তাহলে উইকেট সংখ্যা হচ্ছে এখানে 10 আর 4 মিলে 14, আর মোট রান দিছে সে হচ্ছে 196। তাহলে গড় বের করতে হলে 196কে 14 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে এখানে 14ই পাবো আমরা। ক্লিয়ার কিনা বলেন, দ্রুত বলেন। চলেন, সেম কোশ্চেন করে নিন। হুম। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85 ও 92 রান করেন, চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? আচ্ছা, তাহলে sorry, প্রথম কয়টা টি-20 খেলছে? এই 3টা টি-20 রান কত করে দেওয়া আছে? 82, 85, 92। তাহলে এখানে টোটাল কত রান করে ফেলছে? 5, 2, 7 আর 2 9, 9 আর 17, 17 আর হচ্ছে গিয়ে 8, 25। তাহলে প্রথম 3টা টি-20 খেলায় সে অলরেডি 259 রান করে ফেলছে। এখন সে আরেকটা ম্যাচ খেলবে, আরেকটা ম্যাচ খেললে মোট ম্যাচ সংখ্যা হবে কয়টা? 4টা। এই 4টার গড় রান কত করতে চাচ্ছে? তো 4টার গড় রান যদি 87 করতে চায়, তাহলে তার মোট কত তুলতে হবে? 4 7 28, 8 হাতে থাকে 2, 4টা 32 আর 2 34।
4টা ম্যাচে যদি সে গড় রান 87 রাখতে চায় তাহলে তাকে টোটাল তুলতে হবে 348 রান। অলরেডি সে 3টা ম্যাচ খেলছে, এই 3টা ম্যাচে সে কত রান করে ফেলছে? তাহলে এখন এই 348 থেকে যদি আমি এই 259 বাদ দেই, তাহলেই তো আমি চতুর্থ ম্যাচে রান পেয়ে যাচ্ছি না? তাহলে এখানে পাচ্ছে হচ্ছে 9, 5 আর 1 6, 6 আছে 14, হবে কত হলে? 8 হলে। তাহলে 89 রান আছে। এই যে ক নম্বর অপশনে আছে, অ্যান্সার 89। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। আপনারা ক্লিয়ার? আচ্ছা, সে গড় রান রাখতে চাচ্ছে কত? হুম, গড় রান কত রাখতে যাচ্ছে? 87 রাখতে যাচ্ছে, 87। আচ্ছা, আমি শুরুতে বলে আসছিলাম গড় মানে কি বলেন তো? সবগুলো সবগুলো সমান হয়ে যাওয়া। আমি তো গুণ কেন বলতেছেন? আমি কি আপনার কাছে গড়ের ক্ষেত্রে মোট জানতে চাইছি? জানতে চাইলে বলতেন গুণ করতে হবে নাকি? হ্যাঁ, গড় মানে হচ্ছে সবগুলো কি হয়ে যাওয়া। সবগুলো সমান হয়ে যাওয়া, তাই তো? এখন যেহেতু সে চতুর্থ খেলার পরে তার গড় রান 87 রাখতে চাচ্ছে, তার মানে প্রত্যেকটা ম্যাচে তার 87 করে রান থাকতে হবে। হুম, যদি আমি বললাম চতুর্থ ম্যাচ শেষে তার গড় রান থাকতে হবে 90, তার মানে প্রতি ম্যাচে তার থাকতে হবে 90। যদি বলতাম 95, তাহলে প্রতি ম্যাচে 95। কিন্তু খেয়াল করে দেখতে পেলাম প্রথম ম্যাচে সে গড় রান 87 রাখতে পারে নাই। কত কম রাখছে? 5 কম, তাহলে -5। এখানে এখানে কত বেশি? 5 বেশি। চতুর্থ ম্যাচে 87 রান তো তুলতেই হবে, যেহেতু গড় 87 করতে চাচ্ছে। হুম, আর এখানে যদি খেয়াল করি, এখানে 5 কম, আবার এখানে 5 বেশি তুলছে, তাহলে এই দুইটা মিলে তবুও তার কাছে 2 রান কি আছে? কম আছে। মাইনাস যেহেতু, তার মানে তার কাছে 2 রান এখনো কি আছে? যদি প্লাস থাকতো তার মানে 2 রান তার কাছে এখনো বেশি আছে। তাহলে এই 2 রান তাকে চতুর্থ ম্যাচে তুলে দিতে হবে। এই হচ্ছে 89। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসছিল? 89 আসছিল। তো আমরা কি করছি, এখানে 2 রান কম আছে দেখে এই 2 রান চতুর্থ ম্যাচে গিয়ে কি করে দিছি? প্লাস করে দিছি। ঠিক আছে। তবে যদি 2 রান বেশি থাকতো তাহলে এখানে আমি আবার গিয়ে কি করতাম? মাইনাস করে দিতাম। ওকে। গড়ের টপিক খুব কঠিন কোনো টপিক না, গড়ের থেকে কোশ্চেন আসলে পারা যাবেই। কারণ গড়ের প্রশ্নগুলি হয় হচ্ছে গিয়ে মোট বের করেন, যতগুলো আছে এগুলো যোগ বিয়োগ করেন, একটা অ্যান্সার চলে আসবে। এতক্ষণ পর্যন্ত যা দেখছেন, খুব ক্রিটিক্যাল কিছু পাইছেন? হয়তো বা মোট বের করতে হয়েছে, তারপরে বিয়োগ করতে হয়েছে, আবার গড় বের করতেছে, এই যেতেই তো। গড়ের প্রশ্নে খুব বাটো, গড়ের টপিকে খুব যে বেগ পেতে হবে আপনাকে এরকম কিছু না। এটা করেন। তাহলে গড় রাখতে হবে কত? 80। এখানে কি 10 কম আছে নাকি? এখানে 5 বেশি আছে। এখানে 5 কম আছে, তাহলে -5 +5 কাটা। তাহলে 80-র সাথে আরো 10 বেশি তুলতে হচ্ছে। তাহলে কত আসতেছে? এই যে 90 হয়ে গেল। ওকে। হুম, খুব বেশি ইকুয়েশনের প্রয়োজন নাই আমার। বুঝতে পারছি। সেই জাতীয় গুলো করে নিবেন। হ্যাঁ, ইয়ার একটা আছে, এটা করে নিয়েন। হ্যাঁ, পারবেন এটা আপনারা। হুম। 11 জন লোকের গড় ওজন 70 কেজি। তাহলে 11 জন লোকের গড় ওজন যদি 70 কেজি হয় তাহলে টোটাল কত? 700
770। 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়? একজন চলে গেছে, তাহলে লোক লোক সংখ্যা আছে কত? কত কেজি ওজনের? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.8 6, তাই না? তাহলে 10 জনের মোট ওজন হচ্ছে গিয়ে 680। এই 10 জনের গড় ওজন জানতে চেয়েছে, তাহলে 680-কে 10 দ্বারা ভাগ ভাগ করলে কত পাচ্ছি? এই যে অ্যান্সার 68 কোথায় আছে? ক নম্বর অপশন আছে। 72 কেজি আসবে কেন? এই আপনি কি ওই অঙ্কটা পারছিলেন? ওই যে ওই গড়ে এত রান দিয়ে এতটা উইকেট পাইছিল, পান নাই? না ওইটা না, ওই যে কত 14 আসছিল না কত আসছিল অ্যান্সার, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন যেটা আমি করতে দিছিলাম, পারছিলেন? কেন? মাঝখানে একটা রিপোর্ট হয়েছে না যে ট্রেনের বগি ফালায় ইঞ্জিন চলে গেছে, দেখছেন? হ্যাঁ, তো কিন্তু এরকম অবস্থা হয়ে যাবে, বুঝছেন? আপনার ফালা রেখা ম্যাচ চলে যাবো, বুঝছেন? না না, অবস্থা ভয়াবহ না, অবস্থা ভয়াবহ আপনি বানায় রাখতেছেন। আপনি ওইটা ওইটা আপনি বারবারই মনে রাখছেন যে একবার না পারিলে শতবার, যে পূর্ণ না হওয়া পর্যন্ত মনে হয় আপনি আর কি থামতেছেন না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম না যে এখনো যদি গড়ের ক্লাস কয়বার করছেন? ওই কোশ্চেন তো করতেছেন। হুম, গড়ের কোশ্চেনে সেম সেম কোশ্চেন করতে দিছি আপনারে, তাহলে ওটা পারলেন না কেন? হুম, সত্যি? সত্যি তো? আসেন এই কোশ্চেনটা খেয়াল করি। বলতেছে, হ্যাঁ কথা বলেন না। 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড, প্লিজ কথা বলেন না। 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড করে কি হয়? কমে যায় যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন কি করে? যোগদান করে। আচ্ছা, 7 জন লোক ছিল, সেখান থেকে একজন চলে গেছে, তাহলে কয়জন আছে? ওইখানে আবার একজন লোক চলে আসছে, তাহলে লোক সংখ্যা 7 জনই কিন্তু হয়েছে। মানে কি, একজনের পরিবর্তে আরেকজন আসছে। একজনের পরিবর্তে যদি আরেকজন চলেই আসে তাহলে লোক সংখ্যার কি হয় নাই? পরিবর্তন। তবু আমি আপনাকে একটু ভেঙে বুঝাইলাম, দ্বিতীয়বার বলবো না, অনলাইন যারা আছেন ফোকাস করেন। লোক সংখ্যা ছিল 7 জন, একজন চলে গেছে, তাহলে আমি লোক সংখ্যা পাইছি 6 জন, কিন্তু তার পরিবর্তে আরেকজন আসছে, তাহলে লোক সংখ্যা আমি আবার পেয়ে গেলাম 7 জন। তার মানে অ্যাকচুয়ালি লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। এখন এই যে একজন গিয়ে আবার একজন আসছে, এতে করে গড় ওজন কি হয়েছে? 3 পাউন্ড করে কমে গেছে। 3 পাউন্ড করে যদি কমে যায় তাহলে টোটাল কমে গেছে কত পাউন্ড? 21 পাউন্ড। আচ্ছা, কমলো কেন বলেন তো? শুকনা একজন আসছে, সুন্দর কথা হয়েছে। খেয়াল করেন, 3 জন ফ্রেন্ড ছিল, মনে করেন যে 10 কেজি ওজন করি। আচ্ছা, 10 বেশি কম হয়ে যেতেছে না, 50 করে দিই। 3 জন বন্ধু ছিল, প্রত্যেকেই কত ওজন করে? 50 কেজি ওজন করে। তো প্রত্যেকেই যদি 50 কেজি ওজন করে হয় তাহলে এদের গড় কত হবে? না, গড় কেন 150 হবে? গড় 50ই হবে। গড় কি হবে? 50ই হবে। হ্যাঁ, এই 3 জনের থেকে মনে করেন একজন চলে গেছে, একজন চলে গেছে, তার জায়গায় অন্য একজন আসছে। যিনি আসছে সে এখন 60 কেজি ওজন নিয়ে আসছে। তার মানে এখন কি হবে? গড় কি আর 50ই থাকবে না 50 থেকে বাড়বে? কেন বাড়ছে? যে ব্যক্তি চলে গেছে এবং তার জায়গায় যে আসছে সে বেশি ওজন নিয়ে আসছে, তাই গড় ওজন এখন কি হবে? বাড়বে। আবার মনে করেন এই 3 জন বন্ধুর থেকে একজন চলে গেছে, তার জায়গায় একজন আসছে, যে আসছে তার ওজন হচ্ছে কত করে? 40।
এখন কি হবে? গড় ওজন কমবে। কেন কমবে? কারণ যিনি চলে গেছে তার জায়গায় যিনি আসছে সে আবার ওজন কম নিয়ে আসছে, তাই গড় ওজন কমে যাবে। তাহলে বোঝা গেল, যিনি চলে যায় এবং তার পরিবর্তে যিনি আসে সে যদি বেশি ওজন নিয়ে আসে তাহলে গড় ওজন বাড়বে, আর যিনি চলে যায় তার জায়গায় যিনি আসে সে যদি কম ওজন নিয়ে আসে তাহলে গড় ওজন কমবে। তাহলে আমাদের এখানে বলছে গড় ওজন কমছে। কমছে তার মানে এই যে ব্যক্তি চলে গেছে এবং এই ব্যক্তির জায়গায় যে ব্যক্তিটা আসছিল সে কি ওজন নিয়ে আসছে? কম ওজন নিয়ে আসছে। আর কম ওজন নিয়ে আসাতে এই 21 পাউন্ড কি হয়ে গেছে? কমে গেছে। এখন বলতেছে 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করছে, তার মানে যে ব্যক্তিটা চলে গেছে সে ছিল কত স্টোনের? 10 স্টোনের। তাহলে তার জায়গায় যিনি আসছে সে কি 10 স্টোন নিয়ে আসছে? তার জন্য তো ওজন আরো কমে গেছে। তার মানে সে 10 স্টোন নিয়ে আসে নাই, আরো কম নিয়ে আসছে। আবার বলতেছি, যে ব্যক্তিটা ছিল তার ওজনটা ছিল 10 স্টোনের, আর তার জায়গায় অন্য একজন ব্যক্তি আসছে, এখন উনি আসাতে তো গড় ওজন আরো কি হয়েছে? কমে গেছে। তাহলে ওই ব্যক্তি নিশ্চয়ই 10 স্টোনের ছিল না, তার থেকেও কম ছিল। তাহলে কত কম ছিল? 21 পাউন্ড কম ছিল। কত কম ছিল? এখন 21 পাউন্ড না বলে আমাকে কি আনতে হবে? স্টোনে আনতে হবে। 21 পাউন্ডকে এখন কিসে আনতে হবে? স্টোনে আনতে হবে। তাহলে 1 স্টোন সমান হচ্ছে 14 পাউন্ড। 1 স্টোন সমান 14 পাউন্ড। তাহলে এই 21কে আমি যদি 14 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 1.5। তার মানে কত স্টোন? 1.5 স্টোন। 21 পাউন্ড সমান 1.5 স্টোন। তাহলে এই 1.5 স্টোন ওই ব্যক্তি বেশি নিয়ে আসছে না কম নিয়ে আসছে? কম নিয়ে আসছে। এই যে 21 পাউন্ড যেহেতু সে কম নিয়ে আসছে, তার মানে সে 21 পাউন্ড না বলে কি বলতে পারি? 1.5 স্টোন কম নিয়ে আসছে। অতএব যে ব্যক্তি চলে গেছে সে ছিল 10 স্টোনের, আর যিনি আসছে সে 1.5 স্টোন কম নিয়ে আসছে। তার মানে তার ওজন হচ্ছে কত? 8.5 স্টোন। আছে? এই যে খাতায় লেখেন, বলছিলাম আর বলবো না, আরেকবার বলে দিচ্ছি। লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দেন অনলাইন। স্টোন। আচ্ছা, আরেকবার আমরা বলে দিচ্ছি, খেয়াল করেন। 7 জন ব্যক্তির জায়গায় একজন ব্যক্তি চলে গেছে। চলে গেলে ব্যক্তি সংখ্যা আছে কয়জন? 6 জন। তার জায়গায় আরেকজন কি আসছে? রিপ্লেস হয়েছে, চলে আসছে। তাহলে ব্যক্তি সংখ্যা হয়ে গেছে কত? 7 জনই হয়েছে। তো 7 জন হইলে পরেও ওজন কি হয়েছে? গড়ে কমে গেছে। যদি এমন হইতো যে ওজনের কোনো তারতম্য ঘটে নাই, তার মানে যে ব্যক্তি চলে গেছে ওই ওজনেরই আরেকজন ব্যক্তি চলে আসছে, তাই ওজনের কোনো তারতম্য ঘটে নাই। ওজনের যেহেতু তারতম্য ঘটছে, এখন সেটা বাড়তে পারে বা কমতে পারে। বাড়ে কখন? যে ব্যক্তি চলে গেছে তার জায়গায় যদি বেশি ওজনের কেউ আসে তাহলে গড় ওজন বাড়বে, আর যদি তার জায়গায় কম ওজনের কেউ আসে তাহলে গড় ওজন কমবে। কারণ এখানে বলছে যে গড় ওজন 3 পাউন্ড করে কি হয়? কমে যায়। তাহলে কমছে কেন? যে ব্যক্তি চলে গেছে তার থেকে কম ওজনের একজন আসছে। তা কত কম ওজন নিয়ে আসছে? তাহলে 7 জনের গড় ওজন যেহেতু 3 পাউন্ড করে কমে, তার মানে 21 পাউন্ড কি করছে সে? কম নিয়ে আসছে। এখন যে ব্যক্তি চলে গেছে তার ওজনটা স্টোনে বলা আছে, তার ওজনটা পাউন্ডে বলা নাই। স্টোনে যেহেতু বলা আছে তার মানে আমাকে এই পাউন্ড কিসে নিয়ে আসতে হবে? স্টোনে আনতে হবে। আর পাউন্ডকে স্টোনে আনার জন্য আমি কি করছি? কত দ্বারা ভাগ করছি? 14 দ্বারা ভাগ করছি, কারণ 1 স্টোন সমান 14 পাউন্ড। তাতে আমি কত স্টোন পেলাম? 1.5 স্টোন পেলাম। তাহলে এই 1.5 স্টোন কি ওই নতুন ব্যক্তি বেশি নিয়ে আসছে? কম নিয়ে আসছে।
তাহলে ওই আগের ব্যক্তির থেকে ওই ব্যক্তির 1.5 স্টোন কম যে নিয়ে আসছে সেটা বাদ দিলে আমি এই ব্যক্তির কি পেয়ে যাব, ওজন পেয়ে যাব 8.5 স্টোন। অনলাইন ঠিক না বলেন? ক্লিয়ার সবাই? 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যার গড় নম্বর 70, তাহলে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে গিয়ে 100, গড় নম্বর হচ্ছে গিয়ে 70, তাহলে টোটাল হচ্ছে কত, 7,000 মোট বের করলাম। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75, তাহলে 60 জন ছাত্রী গড় 75 হলে মোট বের করি, তাহলে 5 6 30-এর শূন্য, হাতে থাকে হচ্ছে গিয়ে 4,500, 4,500। তাহলে 100 জন থেকে 60 জন ছাত্রী চলে গেলে বাকি থাকে কত, 40। এই 40 জন তাহলে কি ছাত্র, এদের মোট নাম্বার তাহলে কত আসতেছে, 2,500 নাকি? ওকে, এখন বলতেছে ছাত্রদের গড় নাম্বার, তাহলে 40 জন কি ছাত্র যাদের মোট নম্বর কত, 2,500, তাহলে 2,500-কে 40 দ্বারা ভাগ করে দেই। তাহলে এখানে 4 6 হচ্ছে গিয়ে 24, থাকতেছে হচ্ছে গিয়ে কত, 10, 4 দুগুণে 8, তাহলে 62.5। ক্লিয়ার? হ্যাঁ, অনলাইন ক্লিয়ার, দ্রুত কমেন্ট করতে হবে। হুম, ট্রাই করেন, এটা ট্রাই করেন। চল্লিশ আসছে সবার? হয় নাই কার? হয় নাই? কতজন আছে? গড় কত, 80, তাহলে টোটাল কত, 8,000। 20% ছাত্রকে বাদ দিছে, কার 20%? 100-এর 20% মানে কত? 100-এর 20% কতজন হয়, 20 জন হয়। 80 কেন হয়? 100-এর যত পার্সেন্ট ঠিক তত হয়। 100-এর 20% মানে কত, 20 জন। এই 20 জন 100 থেকে বাদ দেওয়ার পরে 80, ভাই 100-এর 20% 80 হয় না। হ্যাঁ, আপনি একবারে অ্যান্সারটা দিচ্ছেন বুঝছি আমি, কিন্তু 100-এর 20% কখনোই কি হয় না, 80 হয় না। আমি তো একবার অ্যান্সারটা জিজ্ঞেস করি নাই। তো এই যে যে পারে না তারে তো আপনি আরো কনফিউজ করে দিলেন।
একে তো সে পারবে না। তার উপরে আপনি আবার বলতেছেন 80, আমি আবার বলতেছি না 100-20% মানে 20। এখন কনফিউজ সে আসলে উত্তর কোনটা। হুম 100-20% মানে হচ্ছে 20। এই 20 জনকে সে কি করে দিছে, বাদ দিছে। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হয়, 80। তাহলে 80, 100 থেকে 20 বাদ দিছে, তাই না? এই 20% ছাত্রকে সে কি করে দিছে, বাদ দিছে। 100 এর 20%, 20% মানে 100/20। হ্যাঁ, 100 আর 100 কাটা, তাহলে কত হয়, 20। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হয়, 80। এই 80 জনের কি বলা আছে, গড় নাম্বার কত, 90। 7,200। তাহলে বাকি আছে আর কত, 800। স্টুডেন্ট সংখ্যা বাদ দিছিলাম কয়জন, 20 জন। এই 20 জনের তাহলে মোট নাম্বার কত, 800। 20% ছাত্রের গড় নাম্বার জানতে চেয়েছে, তাহলে এই 800-কে এই 20 দ্বারা ভাগ, 0 0 কেটে দিই, 40 দুগুণে 80। এ হচ্ছে আনসার। ঠিক আছে, অনলাইন ক্লিয়ার, দ্রুত কমেন্ট করতে হবে। বড় স্যার, হ্যাঁ, এটা হয়েছে না, আর 2-3টা ক্লাস। হ্যাঁ। হুম। ক খ গ এর মাসিক গড় বেতন কত টাকা? ক খ গ মিলে কতজন? ক প্লাস খ প্লাস গ, এরা মিলে হচ্ছে কয়জন, 3 জন। 3 জনের গড় বেতন কত, 500। তাহলে মোট বেতন কত আসবে, 1500। এবার বলতেছে খ, গ ও ঘ। খ, গ আর হচ্ছে গিয়ে ঘ, তাহলে কয়জন, 3 জন। এদের গড় বেতন হচ্ছে গিয়ে 450। তাহলে মোট বের করার জন্য গুণ করলাম, তাহলে পাচ্ছি 1350। ক খ গ মিলে হচ্ছে 3 জন, গড় বেতন 500, মোট বের করার জন্য গুণ করলাম, পেলাম 1500। খ, গ, ঘ মিলে 3 জন, গড় বেতন 450, মোট বের করার জন্য গুণ করলাম, পেলাম 1350। এবার আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে অবশ্যই সাইনগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হবে। তো পরিবর্তন যেহেতু হয়েছে, তাহলে এখানে প্লাস খ, এখানে মাইনাস খ, কি করে দিতে পারি, এখানে প্লাস গ, এখানে মাইনাস গ, তাই না? এই যে সাইন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস গ, তাহলে প্লাস গ মাইনাস গ কি করে দিলাম, কেটে দিলাম। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে কে, ক, আর এখানে মাইনাস ঘ। তাহলে ক আর ঘ এর বেতনের পার্থক্য কত টাকা, 150 টাকা। যেহেতু ক মাইনাস ঘ, তার মানে ক আর ঘ এর বেতনের পার্থক্য 150 টাকা। প্রশ্নে কি বলা আছে, ক এর বেতন 540 টাকা। তো ক এর যেহেতু বেতন 540, তাহলে আমি এইখানে ক না লিখে কি লিখতে পারি, 540 মাইনাস ঘ সমান সমান 150 লিখতে পারি। এবার আমি 540 মাইনাস কত লিখবো, 150 লিখবো। আর মাইনাস ঘ ওই পাশে নিয়ে গেলে প্লাস। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে 0, 5 আছে, 14 হবে হচ্ছে গিয়ে 9 হলে, 1 আর 1 2, 2, 5 থেকে বাদ দিলে 3। তাহলে ঘ এর বেতন কত, 390 টাকা আছে, এই যে আছে। অনলাইন, আরেকবার বলতে হবে। তা প্রশ্ন বলা ছিল ক, খ ও গ, তার মানে এরা হচ্ছে ক, খ, গ মিলে হচ্ছে 3 জন। তাহলে আমরা লিখলাম ক প্লাস খ প্লাস গ, মোট হচ্ছে 3 জন। এই 3 জনের গড় বেতন যেহেতু 500, আমরা প্রথমে এদের মোট বেতন বের করলাম, 3-এর সাথে 500 গুণ করলাম, মোট বেতন পেলাম হচ্ছে 1500 টাকা। এরপর হচ্ছে খ, গ আর ঘ। তো খ, গ আর ঘ এদের যদি মোট বেতন বের করতে চাই, তাহলে এখানে 3 জনকে যোগ করলাম। তাহলে লোক সংখ্যা যেহেতু 3, গড় বেতন 450, তাহলে মোট বেতন হচ্ছে 1350। এবার আমি বিয়োগ করলাম, বিয়োগ করলে যেটা হচ্ছে, এই খ ছিল প্লাস সাইন, প্লাস প্লাস আকারে, এটা মাইনাস হয়ে যাবে।
গ প্লাস আকারে ছিল মাইনাস হয়ে গেল, ঘ প্লাস আকারে ছিল মাইনাস হয়ে গেল। তাহলে প্লাস খ মাইনাস খ কাটা, প্লাস গ মাইনাস গ কাটা, তাহলে থেকে যাচ্ছে এখানে ক, এই যে লিখলাম ক, আর এখানে মাইনাস ঘ থেকে যাচ্ছে, তাহলে মাইনাস ঘ। তাহলে ক মাইনাস ঘ মানে হচ্ছে ক আর ঘ এর পার্থক্য। পার্থক্য হচ্ছে এখানে বিয়োগ করলে পাচ্ছি 150 টাকা। এবার ক এর বেতনটা প্রশ্নেই বলা ছিল 540 টাকা, তাই ক না লিখে আমরা এখানে লিখলাম 540 মাইনাস ঘ ইকুয়াল 150। 540 থেকে এই 150 আমরা কি করলাম, এখানে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমি মাইনাস ঘটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হলো প্লাস ঘ। তাহলে ঘ এর বেতন দাঁড়ালো 390। প্রশ্ন এটাই জানতে চাওয়া হয়েছে। 1500 থেকে আবার 540 মাইনাস করতে যাব কেন আমি? হ্যাঁ, হবে তা আমি অতদূর যাবো কেন, আমার তো এখানে হয়েই গেছে। আরো আরেকটা নিয়মে করলে অবশ্যই হবে, এটার একটা নিয়ম না একাধিক নিয়ম আছে। তা আমি তো ওই নিয়মটাকে ফলো করি নাই। আপনি যদি এটা ফলো করে থাকেন তাহলে আপনার ওই নিয়মে এটা মাইনাস করতে হবে। বাট আমরা এখন যে নিয়ম ফলো করছি ওই নিয়মে এইভাবে করে দিলেই হবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই? হুম, চলেন। ওকে, এখানে বলতেছে 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় 12 টাকা। 3 জন পুরুষ ও 6 জন বালক, 3 জন পুরুষ আর কি বলা আছে, ও বলা আছে, এবং ও এবং এই শব্দগুলো থাকলে যোগ হয়। ও এবং এই শব্দগুলো থাকলে যোগ হয়, তাহলে 3 + 6 মিলে কয়জন? 9 জন। এই 9 জনের মোট আয় কত টাকা বলতেছে? গড় আয়, সরি, 9 জনের গড় আয় বলতেছে হচ্ছে কত? 9 জন। তাহলে 9 জনের গড় আয় যদি 12 টাকা হয় তাহলে মোট কত টাকা? 108 টাকা। তাহলে যোগ হয় কখন? ও এবং এই কথাগুলো থাকলে যোগ হয়। হুম। আর বলতেছে হচ্ছে কি, একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান। আবার এখানে আলাদা করে বলছে যে একজন পুরুষ সমান কয়জন? 2 জন বালক। তাহলে বলতেছে যে একজন পুরুষের আয় কত, একজন পুরুষ সমান 2 জন বালক হলে একজন পুরুষের আয় কত? তাহলে এখানে ছিল মোট কয়জন? 9 জন। 9 জনের মোট আয় কত টাকা? 108 টাকা। তাহলে এবার খেয়াল করেন, 3 জন পুরুষ তো এখানে ছিলই, তাই না? এর সাথে কি ছিল? 6 জন বালক। এখন যেহেতু পুরুষ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তাহলে 6 জন বালককে কিসে কনভার্ট করতে হবে? অনলাইন ভালোভাবে খেয়াল করেন, এখানে 3 জন পুরুষ 6 জন বালক, মাঝখানে লেখা ছিল ও। আমরা বলছি ও এবং এই কথাগুলো যদি থাকে তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। তাই যেহেতু ও লেখা আছে তাহলে এই 3 জনের সাথে এই ও মানে প্লাস, তাহলে আমি এখানে 6 জনকে প্লাস করলাম, তাহলে পেলাম 9 জন। এই 9 জনের গড় আয় বলা ছিল 12 টাকা, তাহলে 9 জনের সাথে 12কে গুণ দিলাম, মোট টাকা পেলাম 108 টাকা। এবার প্রশ্ন বলতেছে একজন পুরুষের আয় সমান 2 জন বালকের আয়, তাহলে একজন পুরুষ সমান 2 জন বালক। তাহলে একজন পুরুষের আয় কত জানতে চাওয়া হয়েছে। তা একজন পুরুষের আয় যেহেতু আমি বের করব, তাহলে এখানে 3 জন পুরুষ ছিল, সেই সাথে বালক ছিল কয়জন? 6 জন। দেখেন 3 জন পুরুষ তো আছেই, সেই সাথে বালক আছে কত? 6 জন। এই 6 জন বালককে যদি পুরুষে কনভার্ট করে নিয়ে আসি তাহলে কয়জন পুরুষ পাবো? 3 জন পুরুষ পাবো। কারণ 2 জন বালক সমান যদি একজন পুরুষ হয় তাহলে 6 জন বালক সমান 3 জন পুরুষ হবে। তাহলে 3 জন পুরুষ 3 জন পুরুষ মিলে কয়জন পুরুষ? 6 জন পুরুষ। তাহলে 6 জন পুরুষের আয় আমরা 108 টাকা বলতে পারি। পারি এখন? যে 6 জন পুরুষের আয় হচ্ছে কি 108 টাকা। কই পাইলেন? এই যে 3 জন পুরুষ আর 6 জন বালকের আয় তো বের করছিলাম 108 টাকা, নাকি? এই যে এখানে 9 জন কারা আসছিল, 9 জন মানে কারা ছিল, এরা ছিল না? 3 জন পুরুষ ও 6 জন বালক, এর মিলেই তো 9 জন ছিল। আর 9 জনের মোট আয় কয় টাকা ছিল? 108। এখন এই 3 জন পুরুষ প্লাস 6 জন বালক না বলে এদেরকে যদি আমি পুরোটা পুরুষ বলতে চাই তাহলে কয়জন পুরুষ হবে? 6 জন পুরুষ হবে। তাহলে 6 জন পুরুষের আয় তাহলে ওই যে 108 টাকা বলা যায় কিনা? আচ্ছা, তাহলে এবার 108কে
ছয় দ্বারা ভাগ করে দিই, তাহলে ছয় একে ছয়, ছয় আটে 48 আছে, এই যে 18, অ্যান্সার 18। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন, যারা তুলেন নাই তুলতে থাকেন। তিনজন পুরুষ ও 6 জন বালক বলা ছিল, যেহেতু ও বলা আছে, ও এবং এই শব্দগুলো থাকলে আমরা যোগ করব, তাহলে 3 জন পুরুষ আর 6 জন বালক মিলে হচ্ছে গিয়ে 9 জন হয়। 9 জনের গড় আয় যেহেতু 12 টাকা, তাহলে 9 জনের সাথে 12 গুণ করলাম, তাহলে তাদের মোট আয় পেলাম 108 টাকা। এখন প্রশ্নে বলা আছে একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান, তাহলে একজন পুরুষ সমান 2 জন বালক, একজন পুরুষ সমান 2 জন বালক হলে একজন পুরুষের আয় কত? যেহেতু পুরুষ সম্পর্কে আয় জানতে চাওয়া হয়েছে, তাহলে আর এখানে বালকদের রাখা যাবে না, তাই বালকদেরকে কিসে কনভার্ট করতে হবে? পুরুষে কনভার্ট করতে হবে। 6 জন বালকের জায়গায় আমি কি নিয়ে আসছি? 3 জন পুরুষ পাবো। কেন? কারণ 2 জন বালক সমান একজন পুরুষ, 2 জন বালক সমান একজন পুরুষ হলে 6 জন বালক সমান 3 জন পুরুষ। তা আগে তো 3 জন পুরুষ ছিলই, আর সেখানে 6 জন বালকের জায়গায় আমি কয়জন পুরুষ নিয়ে আসছি? 3 জন। ইচ্ছাকৃত ভাবে আনি নাই, প্রশ্নের কন্ডিশন অনুযায়ী আসছে। তাহলে 3 আর 3 মিলে হচ্ছে কয়জন পুরুষ? 6 জন পুরুষ। তো 6 জন পুরুষের আয় এখন তাহলে কয় টাকা? ওই 108 টাকা। এবার 108কে ওই 6 দ্বারা ভাগ করলেই একজন পুরুষের আয় চলে আসবে। দেখা শেষ? এগুলো পারবেন আপনারা, করে নিন। পারবেন? করেন দেখি, করেন। হলো সবার? 5 আর কি দিছেন? কত আসছে? 200। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় হচ্ছে কত? 22। তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8টার মোট হচ্ছে কত? 266। তাহলে 266 ডিভাইডেড বাই 8। 3 8 24, 3 8 24। তাহলে 1/4, 1/4 মানে 0.25, হ্যাঁ, 33.25 হয়েছে তো সবার? এগুলো করছি আমরা, 462 করছি না? কিছু অঙ্ক রিপিট আছে,
যেগুলো আমরা উপরে করে আসছি, এটাও করে আসছি, 62.5 আসছিল। আচ্ছা, রিপিট কোশ্চেন গুলো আমি আর ধরবো না, করছিলাম। এটা লাগবে। ছয়টা সংখ্যার গড় কত? তাহলে ছয়টা সংখ্যার টোটাল কত আসবে? 180। এই ছয়টা সংখ্যার প্রথম চারটার গড় কত? 25, তাহলে মোট হচ্ছে গিয়ে, আর শেষ তিনটার গড় 35, তাহলে মোট হচ্ছে গিয়ে 105। তাহলে সংখ্যা হচ্ছে পেলাম কয়টা? মোট পেলাম কত? 205। সংখ্যা কি আদৌ 7টা? সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে গিয়ে 6টা, কিন্তু আসছে কয়টা? তাহলে 7টার যোগফল হচ্ছে 205, 6টার যোগফল হচ্ছে 180, বিয়োগ করে দেই, তাহলে এক্সট্রা সংখ্যাটা চলে আসবে 5, 25। আছে 25? এই যে। চতুর্থ সংখ্যাটি কেমন? ও সপ্তম সংখ্যা কেমন? ও চতুর্থ সংখ্যা। কয়টা নিলাম সংখ্যা? 6টা। এই 6টা সংখ্যার গড় কত বলা আছে? এই 6টা সংখ্যার মধ্যে প্রথম কয়টা, এদের গড় কত? আর শেষ কয়টা, এদের গড়? একটা সংখ্যা কয়বার আসছে বলেন তো? সেই দুইবার আসা সংখ্যা কোনটা? চতুর্থ সংখ্যাটা। এই যে চতুর্থ সংখ্যাটা, এটা প্রথমার্ধেও আসছে, আবার শেষার্ধেও আসছে। তাহলে এই সংখ্যাটা যে দুইবার আসছে, এই যে এই কারণে সংখ্যা আসছে কয়টা? 7টা। ওই 7টা সংখ্যার যোগফল থেকে যখন আপনি 6টা সংখ্যার যোগফল বাদ দিবেন, তখন চতুর্থ সংখ্যাটা যে একবার বেশি আসছিল তা বের হয়ে আসবে। আর একবার বেশি আসছিল কত? 25। তো 25টা হচ্ছে কে? চতুর্থ সংখ্যা। ক্লিয়ার? সংখ্যা 6টাই। হুম। দুইবার যেহেতু আসছে, তাহলে ও একবার বেশি আসছে। হুম। এটা পারবেন। ওই যে 10টা সংখ্যার যোগফলের মতো 11টা সংখ্যার যোগফল, এগুলো করে নিন। 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার জন্য হচ্ছে গিয়ে n+1/2। স্বাভাবিক সংখ্যার গড় জানতে চাওয়া হলে n+1/2। এন মানে হচ্ছে গিয়ে, এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা, এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা। 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা কয়টা? 11টা। 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা, হ্যাঁ, 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত, 99 পর্যন্ত, 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত। 100 থেকে 200 পর্যন্ত সংখ্যা কয়টা? 100 থেকে 100 পর্যন্ত সংখ্যা কয়টা? 100টা। তাহলে 101 থেকে 200 পর্যন্ত সংখ্যা কয়টা? 100টা। তাহলে 100 থেকে 200 পর্যন্ত সংখ্যা কয়টা? 100। 101টা। 101 থেকে 200 পর্যন্ত যদি 100টা হয়, তাহলে আপনি 101 নেন নাই, নিছেন কত? তো ওরে কাউন্ট করবেন না? তাহলে একটা বাড়ছে না? তাহলে 100 কয়টা হবে? একটা হবে। তো বুঝিয়ে দিতে পারছি? এবার
স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে হলে n+1 ডিভাইডেড বাই 2, n মানে হচ্ছে কি যতগুলো সংখ্যা 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? হ্যাঁ, তাহলে 11+1 ভাগ হচ্ছে গিয়ে 2, তার মানে 12/2। অ্যান্সার হচ্ছে কত? 6। অ্যান্সার 6। প্রবলেম আছে? চলেন পরবর্তী প্রশ্নে আগাই। নেন, করে। কত আসছে? হ্যাঁ, 25 হবে। 25 আসবে। 49 আর 1 মিলে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে অনেক জায়গায় স্যার, আচ্ছা, n × n+1 হচ্ছে গিয়ে n × n+1 হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। সমষ্টির স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র n × n+1 ডিভাইডেড বাই 2। এখানে সমষ্টি জানতে চাওয়া হয় নাই, গড় জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, আপনি লিখে রাখেন যিনি কোশ্চেনটা করছেন। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? 2, 4, 6, 8, 10। গড় জানতে চাওয়া হয়েছে, কত হবে? 6 হবে। 2 থেকে শুরু করে পরপর 5টা, 2 থেকে স্টার্ট হবে, পরপর কয়টা? 5টা জোড় সংখ্যা। তাহলে 2, 4, 6 আর 10, এই হচ্ছে গিয়ে পরপর 5টা জোড় সংখ্যা। এদের গড় জানতে চাওয়া হয়েছে, তাহলে গড় হবে হচ্ছে গিয়ে 6, কারণ আমরা কন্ডিশনে পড়ে এসেছিলাম ধারাবাহিক জোড় হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে কোনটা? মাঝখানেরটা। ঠিক আছে। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স কত? 24 বছর। তাহলে সদস্য কতজন? সদস্য হচ্ছে 3 জন, গড় বয়স 24 করে, তার মানে 3×24 = 72। যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয়, তাহলে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? একজনের সর্বোচ্চ বয়স একজনের সর্বোচ্চ বয়স যদি জানতে চাই, তাহলে বাকি 2 জনের সর্বনিম্ন ধরতে হবে। তো বাকি 2 জনের সর্বনিম্ন কত হইতে পারবে? 21 হইতে পারবে। 21 দুগুণ কত? 42। ভালোভাবে খেয়াল রাখেন, একজনের সর্বোচ্চ নিতে হলে বাকি 2 জনের সর্বনিম্ন নিতে হবে। ঠিক আছে। তো বাকি 2 জনের সর্বনিম্ন কি বলছে? 21 বছরের নিচে না হয়। যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয়, তাহলে 21 দুগুণ 42। তাহলে একজনের সর্বোচ্চ কত হইতে পারবে? 30 হইতে পারবে। হুম, কেটে দেন, 30 বানায় নেন। অপশন ভুল আসছে, গড় জানতে তো চাই নাই। হুম, অপশন ভুল আসছে, কেটে 30 বসায় দেন। ঠিক আছে। ক্লিয়ার সবাই? এক দশমাংশ, এক শতাংশ এবং এক সহস্রাংশ এর গড় হবে। এক দশমাংশ মানে 1/, এক শতাংশ মানে 1/, সহস্রাংশ মানে 1/1000। এদের গড় জানতে চাওয়া হয়েছে, তাই না? হুম, তাহলে গড় যেহেতু, তাহলে এই তিনটাকে যোগ করে সংখ্যা নিছি কয়টা? 3 দ্বারা ভাগ। তাহলে এখন এদের লসাগু করতে হচ্ছে। লসাগু করলে পাবো কত? 1000। তাহলে 1000কে 10 দ্বারা ভাগ করলে 100, 100 এককে 100, 1000কে 100 দ্বারা ভাগ করলে 10, তাহলে 10 এককে 10, 1000 1000 কাটা থেকে যাবে 1 ডিভাইডেড কত? 3। তাহলে এখানে পাচ্ছি 111 বাই 1000। আর এখানে ইনটু দিয়ে 3-এর নিচে কিছু নাই, তার মানে কি আছে? 1 আছে, তাহলে 1/3।
3, 111 ডিভাইডেড বাই কত? 3000। অপশন কি? দশমিকে দিছে। তাহলে 3000 এটাকে ভাগ, এটা দ্বারা ভাগ করব কাকে? 111 কে। যাবে না, যেহেতু দশমিক দিয়ে কি আনতে পারি? শূন্য যাবে। তাহলে আরেকটা শূন্য দিয়ে শূন্য আনি, তাহলে এবার তো যাওয়ার কথা। তাহলে 3 3 9, তাহলে থেকে যাচ্ছে কত? 2100। এবার দশমিকের জন্য একটা শূন্য, 7 বসাইলে 3 7 21 মিলে গেল। তাহলে 0.037 আছে, এই যে আছে, ক নাম্বার অপশনে আছে। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। দুইটা বুঝলাম না, দুইটা বুঝেন নাই কেন? তিনজনের থেকে যদি একজনের সর্বোচ্চ বয়স বের করতে চান, তাহলে বাকি থেকে কয়জন? 2 জন। ওইভাবে 2 আসছে। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করতে হবে। চলেন এটা করে নিন। সেম কোশ্চেন, দশমাংশ সহস্রাংশ। হ্যাঁ, তিনটি সংখ্যার গড় কত বলছে? তিনটি সংখ্যার গড় 56। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার কি হয়? অর্ধেক হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তৃতীয় সংখ্যা সম্পর্কে কিছু বলছে? তৃতীয় সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে গিয়ে, ওয়েট, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আর তৃতীয় সংখ্যার না, দ্বিতীয় সংখ্যা ধরবো। দ্বিতীয় সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে 2x। আর তৃতীয় সংখ্যার যেহেতু অর্ধেক, তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 4x। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি আমি এক্স ধরি, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে গিয়ে দ্বিগুণ, তার মানে কি 2x। আর প্রথম সংখ্যাটা আবার তৃতীয় সংখ্যার কি? অর্ধেক। 2x কার অর্ধেক হইতে পারে? 4x এর অর্ধেক। 4x এর অর্ধেক 2x। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি আমি 4x ধরি, তাহলে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার অর্ধেক দাঁড়ায়। ক্লিয়ার? তাহলে এখানে প্রথম সংখ্যা 2x প্লাস এক্স প্লাস হচ্ছে কত? 4x সমান সমান সংখ্যা কয়টা? তিনটা, গড় কত? 56। তাহলে 3 × 56। এখানে আমরা কি করছি? এই তিনটা সংখ্যার যোগফল কি নির্ণয় করছি? কথা বলেন, কি নির্ণয় করছি? তাহলে যোগফল সমান সমান 3 × 56 লেখা ঠিক আছে না ভুল হয়েছে? কেন ঠিক আছে? একই কথা। 3 × 56 কেন লিখছি আমি এটা জানতে চাইতেছি। তিনটি সংখ্যা, তিনটি সংখ্যার কি দেওয়া আছে? হ্যাঁ, কি বের করতে হবে? তিনটি সংখ্যার মোট যেহেতু লিখছি এই পাশে, তার মানে এখানে মোট লিখতে হলে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 4 আর 2 6 আর 1 7, 7x ইকুয়াল 3 × 56। তাহলে এক্স রেখে দিলাম, 3 × 56/7, 7 8 56, 3 3 8 24। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে গিয়ে 24, ছোট সংখ্যাটা এক্স। হুম, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? এটারে তো আমি 2বার ভাঙে বলছি আপনারে। হ্যাঁ, 2বার ভেঙে বলছি। প্রথম থেকে আসেন, প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তো দ্বিতীয় সংখ্যা থেকে আমরা স্টার্ট করছি যে দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয়, প্রথম সংখ্যা হচ্ছে গিয়ে 2x। আর প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার অর্ধেক,
তৃতীয় সংখ্যার অর্ধেক। প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার অর্ধেক। তো প্রথম সংখ্যাটা কত পাইছেন? কার অর্ধেক 2x হয়? 4x এর অর্ধেক 2x হয়। আপনি এই কথাটা আরেকভাবে বলতে পারেন, তৃতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, এভাবে বলা যায়। তৃতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, যদি একটু ঘুরাই বলেন, ঠিক আছে? তাহলে 2x এর দ্বিগুণ হচ্ছে গিয়ে 4x। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। ওই যে আবার রিপিট আসছে কোশ্চেন, করছিলাম। আছে, অনুজ্জ আছে? হ্যাঁ, না না, এটা ট্রাই করেন, ট্রাই করেন, ট্রাই করেন, দ্রুত করেন, আর বেশিক্ষণ নাই, তাড়াতাড়ি করেন। কত আসছে? 95 আসছে। 95 আসার কথা। 10 ইনিংসের গড় রান কত বলছে? 45.5। তার মানে 10 ইনিংসের মোট 455। বলছে 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব মিলিয়ে তার রানের গড় হবে 50। 11তম ইনিংস খেলার পরে গড় রান যদি 50 হয়, তাহলে মোট হবে হচ্ছে গিয়ে 550, তাই না? তাহলে বিয়োগ করে দেই। 5, 5 আর 6, 9 আর 6 15, তাহলে 95 ঠিক আছে। 95 কারেক্ট আছে। ক্লিয়ার, ক্লিয়ার। চলুন পরবর্তী প্রশ্ন আগে। করছি এটা আমরা, করে নিবেন। না, এটা করিনি। হুম। কোন শ্রেণীতে 25 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত? ছাত্র সংখ্যা কতজন? গড় বয়স 10 করে হলে টোটাল কত? 250। শিক্ষককে অ্যাড করা হয়েছে, তাহলে কতজন হয়ে গেছে? 26 জন। গড় বয়স কত হয়ে গেছে? 12। তাহলে আসতেছে হচ্ছে গিয়ে 260 আর হচ্ছে গিয়ে 52। তাহলে 260 আর হচ্ছে গিয়ে 52, 312। আচ্ছা। 252, হ্যাঁ। 312 আর থেকে এর থেকে 250 বাদ, তাহলে আসতেছে, কার বয়স জানতে চাইছে? শিক্ষক। এই যে আছে 62। শিক্ষক যোগ করা হয়েছে, 25 জন ছাত্রের সাথে শিক্ষককে যোগ করা হয়েছে, 26 হয়েছে। ছাত্র সংখ্যা তো 25 ছিলই, তার সাথে শিক্ষক যোগ হয়েছে একজন। ওই যে লেখা আছে, শিক্ষক সহ তাদের বয়স। ওই যে লেখা আছে তো, 25 জন ছাত্র ছিল, তার সাথে যদি শিক্ষককে যোগ করা হয়, শিক্ষক সহ। আপনারা 25 জন আছে, তার সাথে আমার যোগ করছেন, তাহলে মানুষ হয়ে গেছে কয়জন? না, যোগ করতে হবে তো প্রশ্নে বলছে, না করবেন না কেন?
প্রশ্ন আপনার কাছে জানতে চাইছেই তো এটা, আদারওয়াইজ আপনি শিক্ষকের বয়স আনবেন কিভাবে? বুঝেন নাই? ছাত্রেরটা যদি বের করতে বলে, এখন ছাত্রের বয়সের জন্য কোশ্চেন চেঞ্জ করে দেন। ছাত্রেরটা বের করতে হলে কোশ্চেনের কথা চেঞ্জ করতে হবে। আপনি কোনো কিছু যদি উত্তর থেকে, এটা করে নিন, কোনো কিছু যদি উত্তর থেকে বের করতে চান, মানে ভিন্ন উত্তর বের করতে চান, এটাও করে নিবেন। 4+6+7+x ডিভাইডেড বাই 4 = 5.5, প্রথমে করে আসছিলাম একটা কোশ্চেন, হ্যাঁ, সেম কোশ্চেন, ঠিক আছে। হুম। যখন আমি প্রশ্নের থেকে কোনো কিছুর মান পরিবর্তন করে জানতে চাইবো, তখন অবশ্যই প্রশ্নের কথাও কি হয়ে যাবে, পরিবর্তন হবে। এখানে যদি আমি ডাব্লিউ না লিখে, আমি যদি এখন বলি যে এখানে আমি এখানে দিলাম মনে করেন 8, আর এখানে দিলাম এক্স, তাহলে আমি কথা চেঞ্জ করলাম না? চেঞ্জ করলে আমার ভ্যালুর কি হয়ে যাবে, পরিবর্তন আসবে। আমি যখন কোনো কিছু চেঞ্জ করে অন্য কোনো উত্তর জানতে চাবো, তখন প্রশ্নের কথাও আমাকে কি করে আনতে হবে, চেঞ্জ। এখন 25 জন ছাত্রের গড় বয়স 10 বছর, শিক্ষককে যোগ করছেন, হয়েছে 26, গড় বয়স 2 করে বাড়ছে, 12 হয়ে গেছে, তাই তো? এখন আমি যদি ওইখান থেকে, কিন্তু আমি ছাত্রের বয়স বের করতে পারবো না, পারবো? পারবো না তো, কারণ ছাত্র সংখ্যা কয়জন দিচ্ছেন? 25 জন। আর শিক্ষক দিচ্ছেন কয়জন? একজন। এখান থেকে একজন শিক্ষকের বয়স বের করা পসিবল। হ্যাঁ। কিন্তু কোশ্চেন যদি এমন হতো 25 জন শিক্ষকের গড় বয়স এত, তার সাথে একজন ছাত্র লাইনে অ্যাড করছেন, তখন আপনি ছাত্রের বয়সটা বেশ বের করতে পারতেন, তাই না? তো আমি কি তাহলে এই যে এই জায়গায় কি হইলো, এখানে কথা চেঞ্জ হইলো তো। 25 জন ছাত্রের জায়গায় আপনি আনছেন কারে? শিক্ষকরে। আর একজন শিক্ষকের জায়গায় আপনি আনছেন কারে? ছাত্ররে। আসেন। তাহলে এটা পারবেন না? 14 আসছে, হ্যাঁ। এই যে কোশ্চেনটা আমরা করছিলাম, ওই জাতীয় কোশ্চেন এটা, হ্যাঁ। হুম। 5 আসছিল। এটা করব। আর একটু ধৈর্য ধরেন, এটার পরে আরেকটা কোশ্চেন করে ক্লোজ করব। 5 9 ক এবং খ এর গড় হচ্ছে কত? 14। ওই একই নিয়ম, 5+9 যোগ ক যোগ খ, গড় বের করতে বলছে, তাহলে 4 দ্বারা ভাগ, এদের গড় হচ্ছে কত? 14। 5 আর 9 যোগ করলে কত আসতেছে? 14, প্লাস ক প্লাস খ ইকুয়াল 14 আর 4 গুণ করলে আসতেছে হচ্ছে গিয়ে 56, তাই তো? তাহলে ক প্লাস খ রেখে দিলাম, 56 থেকে এবার 14 বাদ, তাহলে থাকতেছে কত? 42, তাই না? তাহলে ক এবং খ এর যোগফল পেলাম 42। প্রশ্ন কি জানতে চাইছে? ক +7 আর খ -3, এদের কি জানতে চাওয়া হয়েছে? গড় জানতে চাইছে। তো এখানে সংখ্যা কয়টা? এখানে সংখ্যা দুইটা, হ্যাঁ। এখানে একটা আর এখানে একটা, তাহলে সংখ্যা যেহেতু দুইটা, তাহলে এই দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে খেয়াল করেন, ক প্লাস খ একটু সাজাই যদি লিখি, তাহলে কি লেখা যায়? ক প্লাস খ লেখা যায়। আর 7 থেকে 3 বাদ দিলে কত থাকে? 4 থাকে, ডিভাইডেড বাই 2। ক প্লাস খ এর একটা ভ্যালু আমরা পাইছি 42। তাহলে ক প্লাস খ না লিখে কি লেখা যায়? 42 যোগ 4 ভাগ 2। 42 আর 4 যোগ করলে 46, কে 2 দ্বারা ভাগ করলে এই হচ্ছে অ্যান্সার, 23। হুম। ক্লিয়ার তো না? প্রবলেম আছে? কে? পরবর্তী প্রশ্নে আগালাম। কি সমস্যা বলেন?
তাড়াতাড়ি করেন, কনফিউশন থাকলে বলেন, নাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। কি সমস্যা হচ্ছে আপনার, এটা বলেন না কেন? পারবেন? হুম। পি আর কিউ এর যোগফল বলাই আছে, এখানে আলাদা করে আপনাকে যোগ করার দরকার। পি কিউ আর এর গড় বের করতে বলছে, পারা যাবে? পি কিউ আর কে যোগ করে 3 দ্বারা ভাগ, পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই 3। পি এবং কিউ এর যোগফল বলাই আছে, আর এর মানও বলা আছে, যোগ করবেন 3 দ্বারা ভাগ করবেন, পারবেন? হুম, এটা পারা যাবে। 1/a+1/b=1/c এবং ab=c হলে a এবং b এর গড় কত? 1/a+1/b=1/c। এ এবং বি এর গড় কত? এ বি এর গড় মানে কি, a+b/2। এখান থেকে কত পাবো? এ বি। আর এখানে পাবো কি, b+a, তাই তো? আর এখান থেকে 1/c না লিখে কি লেখা যায়? এ বি লেখা যায় না? যাবে? এ বি আর এ বি কি করে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখানে a+b= কি লেখা যায়? হ্যাঁ, এবার a+b এর মান এখানে 1 বসাই দিলাম, 1/2 আছে। এই যে অ্যান্সার। এই যে এখানে যেটা লেখা আছে এটা দেখা যাচ্ছে না আমি জানি, তাই এখানে আলাদা করে লিখে দিছি। কি সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? এটা 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 এই এ বি আর এ বি কেটে দিলে এটাকে সাজায় লিখছি, b+a না লিখে কি লেখা যায়? 1। a+b এর ভ্যালু এখানে বসাই দেন। গড় জানতে চাইছে তো, এ আর বি এর গড় জানতে চাইছে। এই পর্যন্ত তো এটার ভ্যালু পেয়েই গেছেন। আর গড় জানতে চাইছে মানে কি, এ বি কে যোগ করে 2 দ্বারা ভাগ। এ বি আলাদা করে চায় নাই, ভালোভাবে প্রশ্ন করেন। এ আর বি আলাদা করে চাইছে মানে কি, এ এবং বি এর গড় জানতে চাইছে। এ আর বি এর গড় মানে কি, এই দুটাকে যোগ করে, তাই এই দুটার যোগফল কত আসছে? 1। এই দুটার যোগফল আসছে 1/2, এই বসাই দিছি, শেষ। ক্লিয়ার? বুঝবো? করাইছি এটা। 6, 8, 10 আর 7, 9 সমান ছিল। হ্যাঁ, 8 আসছিল। হ্যাঁ, সেম কোশ্চেন। ওইখানে এক্সটা দেয় নাই, এখানে প্রশ্নে এক্স, আমরা এক্স ধরেই করছিলাম। খোদা হাফেজ। ক্লোজ। ওকে, খোদা হাফেজ। অনলাইন প্র্যাকটিস করেন। সালাম আলাইকুম।